দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে ফিরছে শেখ বাড়ির বড় ছেলে অনুভব শেখ। 4 বছর আগে বিয়ে করে সেই দিন রাতেই পাড়ি জমায় সুদূর আমেরিকায়। 4 বছর আগে 14 বছরের কিশোরী মেয়ের সাথে বিয়ে দেয় দেশ ছেড়েছিল। 6 মাস থেকে দেশে আছে, অথচ শেখ বাড়ি কেউ জানে না। তখন তার বন্ধু বলল, লুকিয়ে আছিস কেন? অনুভব তার বন্ধুর কথায় ক্ষীণ হেসে বলল, কাউকে কঠিন যন্ত্রণা দিতে আসছি আমি। লাভ বাট, এই বলে অনুভব উচ্চস্বরে হেসে উঠল। তখন অনুভবের মনে পড়ে 4 বছর আগের ঘটনা। শেখ বাড়ির একমাত্র ছেলে সে। দেখতে 5 ফিট 9 ইঞ্চি লম্বা, উজ্জ্বল ফর্সা চেহারা, বাদামি রঙের চোখের মণি তার। এক কথায় সুদর্শন তাগড়া যুবক। পড়াশোনা করার জন্য শেখ বাড়ির সবাইকে জানায় সে মাস্টার্স দেশের বাহিরে করবে। এতে তার মা দ্বিমত পোষণ করেন। বাড়ির একমাত্র ছেলে, সে যদি বাইরে যায় তাহলে থাকলো কি এই বাড়িতে? কিন্তু অনুভব তো অনুভবই, যার নাকের ডগায় রাগ সব সময়। সবার মতের বিরুদ্ধে সে অ্যাপ্লাই করে। ভাগ্যক্রমে সুযোগও হয়। তার মা আহমিকা শেখকে কোনো রকম বুঝিয়ে রাজি করায়। কিন্তু আহমিকা শেখ শর্ত জুড়ে দেন, বিদেশে গিয়ে সেখানে হাওয়া লাগবে, ছেলে ঘরে ফিরতে চাইবে না। তাই ছেলে ঘরে ফিরা শক্তপোক্ত খুঁটি কাটতে চান। আম্মু বলল, বেশ, তুই যেহেতু যাবি তাহলে একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? উরুকে বিয়ে করে যা। উরু এই পরিবারের মেয়ে, আর সবার আদরের ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি ইহামকে এই বিষয়ে বুঝিয়েছি, তোর বাবাও তাই চায়। তাছাড়া উরুকে আমার অনেক পছন্দ, নিজের হাতে গড়ে তোলা। মায়ের এমন কথা শুনে অনুভবের চোয়াল শক্ত হয়ে যায়। কপালে বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। ঠোঁট কামড়ে নিজেকে আটকাতে চায়। ফর্সা মুখ লাল হয়ে যায়, কিন্তু দমিয়ে রাখতে পারে না। পাশের কাচের টেবিলে জোরে একটা লাথি মারে। মুহূর্তের ভিতর সব ভেঙে চুরমার হয়ে যায়। তুমি কি পাগল মা? উরু একটা বাচ্চা মেয়ে, তাকে আমার গলায় ঝোলাতে চাইতেছো? আমি কি পালিয়ে যাচ্ছি? আম্মু বলল, তো কি হয়েছে? উরু এই শেখ বাড়ির মেয়ে, তোর সমস্যা কই? তুই বিয়ে করে চলে যাবি, সংসার তো করছিস না। আমি বললাম, এটা সম্ভব নয়, করবো না বিয়ে, যা ইচ্ছা করো বলে হেঁটে চলে যেতে ধরলাম। আম্মু বলল, তুই যদি বিয়ে না করে যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মায়ের এমন কথায় অনুভব থমকে যায়। নিজেকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছে করে। গটগট করে নিজের রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। আহমিকা শেখ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ চেপে কান্না করেন। রাতে খাওয়ার সময় অনুভব নিচে নামেনি। ইব্রাহিম শেখ জিজ্ঞেস করে অনুভবের কথা। খাওয়ার জন্য ডাকলেও আসে না অনুভব। তাই আহমিকা শেখ বলেন, তুই যদি না খাস আমিও খাবো না, এই বলে দিলাম। মিনিট 10 পর অনুভব দরজা খুলে মায়ের কাছে গিয়ে বসে। আমি বললাম, তোমরা যা চাও তাই হবে, নিজের ক্ষতি করো না। ছেলের কথা শুনে আহমিকা শেখ ছেলের দিকে তাকালো। ছেলে তার মায়ের খুশির জন্য বলতেছে, সে বুঝতে পারে, কিন্তু কিন্তু পিছু পা হওয়া যাবে না। আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবে। তাই আগামীকাল ঘরোয়াভাবে কাজে ডাকবেন। অনুভব খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে চলে যায়। অন্ধকার শুনশান ঘরে বেলকুনিতে বসে নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত অনুভব। আমার সাথে কেন জড়িয়ে যাচ্ছিস অরু? তোকে ভালো থাকতে দিব না আমি। শুনছিস তুই? দিব না ভালো থাকতে, তোকে বলে দিলাম। তখনই অনুভবের ফোন আসে। রিসিভ করেই, আমি কাল আসছি, সব রেডি আছে, এটুকু বলে ফোন কেটে দেয়। পরের দিন সকাল থেকে শেখ ম্যানশনে ছোটখাটো আয়োজন করা হয়। পিচ্চি উরু, কিশোরী মন, অনুভবকে ঘিরে চারিদিকে রঙিন। সে বুঝতে পারছে না তার সাথে আগামীকাল ঠিক কি হবে। ছোট উরুকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় আহমিকা শেখ। তার পাশে বসা অনুভবের ছোট বোন ঈশা, তার থেকে 2 বছরের ছোট। সব কিছু বন্ধ ব্যবস্থা করে ফেললো মুহূর্তেই। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করে। অনুভব তখনও কোনো এক চিন্তায় বিভোর। সে চুপচাপ আছে। এটা দেখে ইব্রাহিম শেখের খটকা লাগে। নিশ্চয়ই এই ছেলে কোনো ফোন দিয়ে রাখছে। সে আর মাত্র 15 দিন আছে, তারপর চলে যাবে। ইব্রাহিম শেখ ছেলের ভাবসাব বোঝার চেষ্টা করছে। ইহাম শেখও সাথে আছে। বিয়ে পড়ানো শেষ হলে অনুভব নিজের মতো করে দিক না দিক তাকিয়ে চলে যায়। ভাব এমন যেন কিছুই হয়নি এখানে। উরুকে আহমিকা শেখ উপরে নিয়ে যায়। সন্ধ্যার দিকে অনুভব রহিমা খালাকে ডাক দেয়। আহমিকা শেখ কিচেনে রান্না করতেছে। এইবারে সমস্ত কাজ সার্ভেন্ট করলেও রান্না নিজের হাতে করেন তিনি। অনুভব নিচে এসে বলে 1 কাপ কফি দেওয়ার জন্য, এই বলে চলে যায়। আহমিকা শেখ চুলো বসাই দেয়। কফি হয়ে গেলে ঈশাকে খুঁজে কফিটা দেওয়ার জন্য হাতে কাজ তাই। ঠিক ওই সময় উরু নিচে নামে। আহমিকা শেখ বলে, উরুমা যাও তো অনুভবকে কফিটা দিয়ে আয়। উরু আর কিছু বলল না। কিশোরী মন মগটা নিয়ে উপরে চলে গিয়েছে। দরজা টোকা দিল। পারমিশন পেয়ে সে ভিতরে ঢুকে যায়। অনুভব উল্টো পাশে, তাই কে এসেছে বুঝতে পারেনি। পিছন ঘুরে উরুকে দেখে মেজাজটা খারাপ হয়। রক্ত চক্ষু নিয়ে তাকায় তার দিকে। উরু ভয় পেয়ে যায়। কাপা কাপা হাতে এগিয়ে দেয় মগটা। অনুভব মগটা নিয়ে সব কফি ছিটকে দিয়ে থাপ্পড় দেয়। শক্ত পেশি বহুল হাতে থাপ্পড় খেয়ে ছিটকে যায় টেবিলের কাছে। মাথা কেটে যায়। উরুর বাহু ধরে বলে, তুই এই রুমে কেন এসেছিস? উরু ভয়ে চুপ করে আছে। হাতটা অনেক চেপে ধরায় ব্যথা পায় সে। ফুপিয়ে ওঠে। আবার অনুভব বলে, কেন এসেছিস? তুই কখনো আসবি না এই রুমে। আমি মানি না তোকে, বুঝতে পারছিস? একটা কথা মাথায় ঢুকে নে, কখনো আমার সামনে আসবি না। অনুভবের রাগ দেখে উরু ভয়ে কুঁকড়ে যায়। সে কখনো তার অনুভব ভাইকে এভাবে রাখতে দেখিনি সে। তার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। নিজেকে সামলাতে পারে না। তার চোখ বন্ধ হয়ে আসছে।
গরম কপি হাতের উপর পরে ফুসকে পড়ে গেছে। মাথা ঘুরে পড়ে গেল ছোট অরুণিকা। অনুভবের চিৎকারের আওয়াজ শুনে আহমিকা শেখ ছেলের রুমে যায়। অরুর অবস্থা দেখে আঁতকে ওঠেন। আহমিকা শেখ এগিয়ে গিয়ে উরুকে ধরে। ছোট অরুর অবস্থা দেখে কলিজা কেঁপে ওঠে। তাদের ভুলের জন্য মেয়েটার এই অবস্থা। আহমিকা শেখ ছেলের কাছে গিয়ে বলে, তোর থেকে এটা আশা করি নাই অনুভব। অরু তো ছোট, ভুল আমরা করেছি, সেই রাগ তুই ওই মাহারা বাচ্চা মেয়েটার উপর ঝাললি বলে একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে যায়। অচেতন অরু বিছানায় পড়ে আহমিকার পাশে। মেয়ের অবস্থা দেখে তিনি ডুকরে কেঁদে ওঠেন। অরু গা আগুনের মতো গরম হয়ে যায়। ডক্টর সে দেখে যায়, মাথায় ব্যান্ডেজ করে দেয়। সেই রাতে অনুভব চলে যায় আমেরিকায়। সকাল প্রায় 8টা। আজ শেখ ম্যানশনের চারিদিকে খুশির আমেজ, পুরোবারে আভিজাত্যে মোড়ানো। বিশিষ্ট শিল্পপতি শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এই শেখ পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। সার্ভেন্টরা ঘরদোয়ার পরিষ্কার করছে। আর কিচেনে অনুভবের মা আহমিকা শেখ রান্নার কাজে ব্যস্ত। নানা পদের খাবার রান্না করছেন, তার সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এদিকে বড় শেখ ইব্রাহিম শেখ ও তার ছোট ভাই ইহাম শেখ নাস্তার টেবিলে বসে নাস্তা করছেন। নাস্তা শেষে তারা ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তারা এখন এয়ারপোর্টে যাবে। ইব্রাহিম শেখ এয়ারপোর্টে প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। রীতিমতো তিনি বিরক্ত হচ্ছেন। আমেরিকার ফ্লাইট আরও 20 মিনিট আগে ল্যান্ড করেছে, কিন্তু যার জন্য অপেক্ষা করেছে সে কই। ইব্রাহিম শেখ কাঙ্ক্ষিত নম্বরে ফোন লাগায়। 3 থেকে 4 বার রিং হয়। ওপর পাশ থেকে রিসিভ হওয়া মাত্র ইব্রাহিম শেখ বলে, কই আছো তুমি? ও পাশ থেকে বলল, ফার্ম হাউসে আছি। তুমি দেশে এসে আগে ফার্ম হাউসে কেন গিয়েছো? তোমার মা যে পচে বসে আছে। আর কিছু বলল না, শুধু বলল কাজ আছে বলে ফোন কেটে দিল। ছেলের এমন তেরামি দেখে ইব্রাহিম শেখ অফিসের দিকে যায়। আরুপি কই তুমি? এই তো আমি, বল কি বলবি, ডাকছিস কেন ঈশা? তুমি জানো আব্বু এয়ারপোর্টে গেল, ভাইয়া আসতেছে, তুমি জানো? ছোট বোনের কথা শুনে থমকে গেল অরু। এয়ারপোর্টে গেছে আব্বু আর বড় আব্বু তাকে আনতে? তাহলে সে সত্যি আসছে? আমাকে আবার জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য আবার আসছে? এসব বলে বিড়বিড় করতে লাগলো। অরুণিকা শেখ এই শেখ মেনশনে বড় রাজকন্যা সে, এবং ইহাম শেখের একমাত্র মেয়ে অরুণিকা শেখ। এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ইংরেজি বিভাগে। দুধে আলতা গায়ের রং, যেমন সুন্দর তেমন ঘন কালো রেশমি চুলের অধিকারিণী। নাকের উপর বাদামি রঙের তিল জলজল করছে। সবার অতি আদরে এই অরুণিকা শেখ। অরুণিকা তাড়াতাড়ি রেডি হচ্ছে, কারণ আজ তার ভার্সিটির প্রথম দিন সে কোনো রকম লেট করতে চায় না। তার ফোনে একটা কল আসলো দেখে মুচকি হাসে। ওপাশ থেকে বলল, তুই কই রে ওরু, কখন আসবি? এই তো আসছি, তুই কই? আমি তো মাত্র আসলাম, তোকে খুঁজতেছি, তুই নাই জলদি আয়। আচ্ছা আমি আসতেছি বলে রেখে দিলাম। ওরু রেডি হয়ে নিচে আহমিকা শেখকে ডাকতে লাগলো। তার ডাকে কিচেন থেকে বের হয়ে আসলেন তিনি। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? ওরু বলল, তুমি ভুলে গেলে বড় আম্মু, আজ আমার প্রথম দিন ভার্সিটির। আহমিকা শেখ জিব্বায় কাটলেন। তিনি তো ভুলেই বসেছেন। ওরু চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা বড় আম্মু, সত্যি করে বললো তো, তুমি কি সত্যি ভুলে গিয়েছিলে? আরে না, আমার রাজকন্যার কথা কি ভুলতে পারি? তাড়াতাড়ি নাস্তা শেষ করো। এই বলে নাস্তার টেবিলে বসিয়ে দিয়ে নাস্তা আনলেন। খাওয়া শেষ হলে আহমিকা শেখকে বলল, দোয়া করি, আমি আসি এখন। আচ্ছা মা, সাবধানে যেও। ওরু বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। ইব্রাহিম শেখ ড্রাইভারকে বলে গিয়েছেন তার ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য। ওরু ভার্সিটিতে এসে অতি পরিচিত মুখের দেখা পেয়ে যায়। ওরু দৌড়ে যায় তার কাছে গিয়ে ফারহার অভিযোগের সুরে বলল, এত লেট করলি কেন ওরু? আমি সেই কখন থেকে ওয়েট করছি। ফারহা মেয়েটা ইন্টার পড়াকালীন বান্ধবী। কলেজ শেষ করে ভার্সিটির অ্যাডমিশন নেই, ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স হয়ে যায়। আরে আর বলিস না, রেডি হতে লেট হয়ে গেল, চল এখন ক্লাসে। তারা ক্লাসের দিকে যায়। সামনে এগিয়ে যেন কারোর সাথে ধাক্কা লেগে যায়। ওরু আর ফারহা তাকিয়ে দেখে একটা লম্বা চওড়া ছেলে, বাবরি চুলের পিছনে ছোট ঝুঁটি। সরি ভাই, আসলে খেয়াল করিনি। ইটস ওকে। তাদের দেখে বলল, কোন ইয়ার? জি ফার্স্ট ইয়ার, ইংরেজি ডিপার্টমেন্ট। বাম পাশে গিয়ে সোজা 3 তলায়, এই বলে ছেলেটি চলে যায়। ফারহা অবাক চোখে তাকায়, এই ছেলের এত ভাব। ওরও তারা দিয়ে বলল, চল তাড়াতাড়ি। রুমে গিয়ে প্রথম সারিতে বসে পড়ে। একটু পরে প্রিন্সিপাল স্যার আসলে ডিপার্টমেন্টের সব টিচারের সাথে তাতে পরিচয় করিয়ে দিলেন। আজ যেহেতু প্রথম দিন ছিল, তাই ক্লাস হয়নি। ফারহা খেয়াল করলো ওরু অনেকক্ষণ যাবৎ আনমনে কি যেন ভাবছে। তাই ফারহা ওরুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, ওরু কই হারাইলি? কখন থেকে ডাকছি, শুনছিস না? হ্যাঁ কি বল? শুনছি তো। শুনছি মানে চল, আজ আর ভার্সিটি কাজ নাই, চল পুরো ভার্সিটি ঘুরে দেখি। কিন্তু তুই কোন গ্রহে কিসের ভাবনায় ঘুরছিস? কোথাও ঘুরছি না মেরি মা, চল এখন। দুইজনে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসলে পুরো ভার্সিটি চক্কর দিল। তাদের সামনে সেই সকালের ছেলেটাকে দেখতে পেল। বাইকের উপর দাঁড়িয়ে কথা বলছিল কয়েকজন মিলে। ওরু আর ফারহা সেদিকে আর পাত্তা না দিয়ে বের হয়ে আসতে লাগলো। হঠাৎই পিছন থেকে তাদের কেউ ইঙ্গিত করে কেউ ডাক দিল। ওরু এবং ফারহা পিছন ফিরে তাকিয়ে দেখে সেই মধ্যে একজন দেখছে সকালের ছেলেটা ফোনে কথা বলছিল। সেই ছেলেটা হয়তো তাদেরকে খেয়াল করেনি। ওরু এবং ফারহা ডাক দেওয়া ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, ছেলেকে জিজ্ঞাসা করলো কোন ইয়ার?
ফারহা বলল, জি আমরা ফার্স্ট ইয়ারে। সিনিয়র দেখলে যে সালাম দিতে হয় তোমরা জানো না? জি ভাইয়া, আসলে আমরা সেভাবে খেয়াল করিনি, এরপর আর ভুল হবে না। শুধু যে তুমি বলছো তোমার পাশে একজনকে কথা বলতে জানে না, উরুকে ইঙ্গিত করে বলল কথাটা। জি ভাইয়া, আসলে নাম কি তোমার? জি আমি ফারহা, ও হচ্ছে অরুণিকা। আচ্ছা তোমরা এখন যাও। ফারহার অরুণিকা ভার্সিটি গেট দিয়ে বেরিয়ে গেল। অরু ফারহার থেকে বিদায় নিয়ে শেখ ম্যানশনে চলে গেল, মানে শেখ বাড়িতে। কলিং বেল বাজতেই একজন সার্ভেন্ট দরজা খুলে দিলেন। অরুর সামনে থাকা রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা এইবারে অনেক বছর যাবৎ কাজ করেন, অরুকে অনেক ভালোবাসেন তিনি। কেমন গেল আমাকে অরু মায়ের ভার্সিটির প্রথম দিন? সব মিলিয়ে ভালো। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো খালা। এই বলে সে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। আহমিকা শেখ অরুকে দেখা মাত্রই বলল, অরু মা ফিরেছিস? জি বড় মা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যা। অরু নিজের রুমে এসে কলেজ ব্যাগটা টেবিলের উপর রেখে টপার একটা প্লাজো নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। চট জলদি গোসল করে মাথায় টাওয়াল পিছিয়ে বের হয়ে আসে। তার লম্বা ঘন চুলগুলো মুছতে মুছতে অনেক সময় লাগে, তাই গোসল সেরে টাওয়াল মাথায় পেঁচানো অবস্থায় ঘর থেকে বের হয়ে আসে। নিচের ড্রয়িং রুমে আহমিকা শেখকে দেখতে পেয়ে নিচে চলে আসে। নিচে নেমেই চোখ পড়ে পাশের সোফায় বসা পুরুষের দিকে। শক্ত চোখ মুখ করে তার দিকে তাকিয়ে আছে। অরু তাকে দেখে কেঁপে ওঠেন। পাশে রয়েছে অচেনা এক ছেলে, অরু তাকে চিনল না। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ উপস্থিত রয়েছে। ইহাম শেখ মেয়েকে দেখে বলল, অরুমা কিছু বলবে? অরু কিছু না বলে আবার উপরে দৌড়ে চলে যায়। রুমে এসে বুকে হাত দিয়ে লম্বা দম নেই সে। চোখ বন্ধ করে আবার সেই ভয়ঙ্কর রক্তিম চোখ জোড়া ভেসে ওঠে। তাড়াতাড়ি চোখ খুলে ফেলে। কি ছিল ওই চোখে? আগুন? ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজ করছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছে। অনুভব সামনে সিঙ্গেল সোফায় বসে ফোন দেখছে। পাশে দাঁড়ানো ছেলেটা সবকিছু দেখছে। কেমন যেন গুমুট হয়ে আছে সবকিছু। আহমিকা শেখ ছেলের আসার খবর পেয়ে ছুটে আসে। ইব্রাহিম শেখ বলল, তোমার ফ্লাইট সকালে ল্যান্ড করেছে, তাহলে তুমি এখানে আসলে না কেন? আমি আর তোমার চাচ্চু মিলে যে গেলাম। অনুভব আলিসিমভাবে জবাব দিল, কাজ ছিল। কি এমন কাজ ছিল? অফিসও তো যাও নাই, তাহলে ফার্ম হাউসে কেন গিয়েছিলে? তুমি আমাকে কাজ শেখাচ্ছ? অনুভব কিছু বলল না, দৃষ্টি তার ফোনের মাঝে আবদ্ধ। ইব্রাহিম শেখ ছেলে নীরবতা দেখে গর্জে ওঠে, বিয়াদব হয়েছে বাইরে থেকে, তাই না? এই জন্য তোমার বিদেশে পাঠিয়েছিলাম। অনুভব ফোন থেকে দৃষ্টি সরিয়ে বাবার চোখে মুখের দিকে তাকিয়ে বলল, আমি জোর করে গিয়েছিলাম। বলেই উঠে দাঁড়ায়। আহমিকা শেখের দিকে তাকিয়ে বলল, মা। আহমিকা শেখ অনুভবের কাছে গিয়ে বলল, কিছু লাগবে বাবা? আমাকে এক গ্লাস ঠান্ডা পানি রুমে দিও তো। পাশে ফিরে বলল, আহান। ছেলেটির নাম আহান। অনুভবের ডাকে তার দিকে তাকালো। অনুভব ট্রলি নিয়ে উপরে উঠে যায়, তার সাথে তার বন্ধুটিকে নিয়ে। আহমিকা শেখ ছেলে চাওয়ার দিকে তাকিয়ে কিচেনে চলে গেল। দুপুরে খাওয়ার সময় সবাই উপস্থিত হলো, উরু সেখানে ছিল না। সে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। মূলত অনুভবের মুখোমুখি হতে চাচ্ছে না সে ভয় পায় প্রচুর। রহিমা উরু রুমে এসে খাওয়ার জন্য ডাকলে উরু বলে নিচে যেতে ইচ্ছে করছে না। খালা তুমি উপরে নিয়ে এসো খাবার। রহিমা আর কিছু বলল না। বিকালবেলা ঈশা কোচিং থেকে বাসায় ফিরে ভাইয়ের রুমে যায়। অনুভব তখন বেলকনিতে দাঁড়িয়ে আছে। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া। অনুভব পিছে ফিরে বোনকে দেখে কাছে ডাকলো। ঈশা কাছে যেতেই অনুভব বলল, কেমন আছিস বুড়ি? অনেক বড় হয়ে গিয়েছিস। আমি ভালো আছি ভাইয়া, তুমি লেট করলে কেন? সকালে এতক্ষণ ওয়েট করছি, তুমি জানো? আচ্ছা সরি, আমার একটু কাজ ছিল, তাই তো দেরি হয়েছে। বলে সে ঈশাকে নিয়ে রুমে গিয়ে 4টা লেগেজের মধ্যে একটা লেগেজ ঈশাকে দিয়ে বলে, এটা তোর। যা যা বলেছিলি সব আছে, দেখে নিস। ঈশা সব কিছু দেখে বলল, ওর উপর জন্য কিছু আননি ভাইয়া? অনুভব মুখভঙ্গি আগের মতো রাখলো। বোনের সামনে রাগ প্রকাশ করবে না সে। ঈশা এখনো ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার জন্য এত কিছু আনলো, আর তার উরু আপুর জন্য আনেনি কিছু? অনুভবের থেকে উত্তর না পেয়ে ঈশা ভাইয়া বলে ডাক দিল। অনুভব ঈশাকে দেখে বলল, রহিমার কাজে দেশের বাহিরে যাবে। তবে ইহাম শেখের মনের ভিতর ভয় কাজ করছে। অনুভব বাসায় আছেন, তিনি জানেন অনুভব কেমন রাগচটা। 4 বছর আগের কথা ভেবেই তিনি কেঁপে ওঠে। মেয়েকে নিয়ে ভয়ে আছেন। ডাইনিংয়ে সবাই থাকলেও অনুভব আর উরু এখনো উপস্থিত হয়নি। ইব্রাহিম শেখ বেজায় বিরক্ত হচ্ছেন ছেলের কর্মকাণ্ডে। আহমিকা শেখ রহিমাকে বলল ডেকে দিতে। রহিমা উপরে উঠতে নিলেই অনুভব ঠক ঠক করে জানান দেয় সে আসছে। নিচে নেমে কোনো দিক না তাকিয়ে চেয়ারে বসে পড়ে। ঈশা উরুকে ডাকলে উরু নিচে অনুভবকে দেখে আর নিচে আসেনি। রহিমা ও আহমিকা শেখ খাবার পরিবেশন করছেন। ঈশাকে একা দেখে ইব্রাহিম শেখ বলেন, উরু কোথায় ঈশা? আপু রুমে আছে, খাবার উপরে দিতে বলেছে, তার নাকি অনেক পড়া আছে। ইব্রাহিম শেখ আর কিছু বলল না। তবে ইহাম শেখ বুঝতে পারছেন তার ছেলের জন্য আসছে না সে। অনুভব সবকিছু শুনলো, কিন্তু তার কোনো ভাব প্রতিক্রিয়া নেই। নিজে মনে মাথা নিচু করে খাচ্ছে। আশেপাশে তার কোনো মন নেই যেন। খাওয়ার মাঝে ইব্রাহিম শেখ ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তোমার চাচু তো কয়েক মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে, তাছাড়া আমি একা হিমশিম খাচ্ছি। অনুভব খাওয়া বাদ দিয়ে বাবার দিকে তাকালো। গ্লাস নিয়ে পানি খেয়ে বলল, আচ্ছা।
নতুন ক্লায়েন্ট আগামীকাল আসবে, তুমি যাবে সেখানে? কাল আমার সময় হবে না, তুমি যেও। ছেলের কথা ইব্রাহিম সাহেব খেপে গেলেন। রাশভারী কণ্ঠেই বললেন, তোমার কি সব কিছু ছেলে খেলা মনে হয়? আমার সব কিছু ছেলে খেলা মনে হয় না বাবা, তবে তোমার আমার সাথে ছেলে খেলা করছো সেটা নিশ্চয়ই জানো। ইব্রাহিম শেখ থেমে গেলেন। এখানে আর কিছু না বলাই ভালো। অনুভব খাবার ছেড়ে গোট গোট পায়ে উপরে চলে গেল। আহমিকা শেখ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ মেয়ের রুমে নক করেন। ওরু তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে, তাই ভিতরে আসতে বলল। ইহাম শেখ ভিতরে এসে মেয়ের কাছে এসে বসে, পড়াশোনা কেমন চলছে মা? আলহামদুলিল্লাহ ভালো। খেয়েছো কিছু? না আব্বু, খাবো পড়াটুকু শেষ করে। আচ্ছা শোনো, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, নিজের খেয়াল রাখবে, কিছু লাগলে আমাকে ফোন দিবে, বুঝেছো? জি আব্বু। ইহাম শেখ আর কিছু বলল না, মেয়ের ঘর থেকে বের হয়ে গেলেন। তার ফ্লাইট আছে। ঈশা ওরু রুমে আসলো, হাতে একটা চকলেট বক্স নিয়ে। তার ভাই আরবির জন্য না আনলেও সে তো আরবি কি রেখে খাবে না, আর ওরু অনেক চকলেট পছন্দ করে, তাই চকলেট এনেছে সে। ঈশা ওরুর কাছে এসে বলল, জানো আপু, ভাইয়া আমার জন্য অনেক কিছু এনেছে। ওরু ঈশার কথা ছোটো করে জবাব দেয়, ভালো। ঈশা চকলেট বক্সটা ওরুর দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য আমি এনেছি আপু। ভাইয়া ভুলে গেল, আমি তো ভুলিনি। ওরু জবাব দেয় না, এই লোকটা আনা কোনো জিনিস সে নিবে না, কিন্তু ঈশাকে না বলতেও পারছে না। হাত বাড়ে চকলেট বক্সটা নেয়। ঈশা আর থাকলো না, ওরুর ঘর থেকে বের হতে নিবে তখন অনুভব ডাক দেয় ঈশাকে। ঈশা ভাইয়ের ডাক শুনে ভাইয়ের রুমে যায়। অনুভব ল্যাপটপ নিয়ে ছোটো বিভানের উপর বসে। ঈশা আসা মাত্রই বলল, লাগেজ আনতে। ঈশা ভাইয়ের আদেশ মতো লাগেজ নিতে যাবে, চোখ যায় লাল রঙের একটা লাগেজের উপর। ঈশা খেয়াল করলো, এটা তো বিকালে সে দেখিনি, কখন আনলো এটা? হাত দিয়ে ধরতে নিবে, অনুভব বলে ওঠে, ওটা ধরবি না, ওটা আমার পার্সোনাল জিনিসপত্র আছে, ব্লু কালারটা নিয়ে আয়। ঈশা ভাইয়ের কথা মতো ব্লু কালার লাগেজ এনে দেয়। অনুভব লাগেজ খুলে সবার জন্য আনা গিফটগুলো বের করে। ঈশা ভাবে হয়তো এখানে আরোপীর জন্য হয়তো কিছু আছে, কিন্তু সে নিরাশ হয়। তার ভাই আসলে খাটকোটা স্বভাবের। অনুভব একে একে সব গিফট ঈশাকে দিয়ে বলে সবাইকে দেওয়ার জন্য। ঈশা ভাইয়ের দিকে তাকালো। অনুভব বলল, কি হয়েছে? কিছু না ভাইয়া। তাহলে এখন যা এখান থেকে। ঈশা ভাইয়ার কথা মতো সেখান থেকে প্রস্থান করলো। অনুভব রুমের দরজা লক করে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বেলকুনিতে চলে গেল। অন্ধকারে বেলকুনিতে বসে আছে। মনের ভিতর অশান্ত লাগছে, তার কেন সেটা জানে না। কোনো কিছুতে শান্তি পাচ্ছে না। গা থেকে শার্টটা খুলে ফেলল সে। চোখ বন্ধ করে নিতে ওর দুপুরে সেই ভীতু ভীতু মুখটা ফেসে উঠল। তৎক্ষণাৎ চোখ খুলে লম্বা শ্বাস নিল। পাগল হয়ে যাচ্ছে। উঠে দাঁড়িয়ে পাশের বেলকুনি থেকে আবছা আলো দেখা যাচ্ছে। অনুভব বাদামি চোখ জোড়া মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। বিড়বিড় করে বলল, আমায় অশান্তির মাঝে বন্দি করে তুই শান্তিতে থাকবি এই অনুভব শেখ তা হতে দিবে না। তোর যন্ত্রণায় যতটা পুরে নিঃস্ব আমি তার দ্বিগুণ যন্ত্রণা দেব তোকে। অনুভবের দাবানলে জারিয়ে ছাড়খাড় করবো। ওরু, আমায় তুই চিনিস না, আমি তোর ভাবনার থেকেও খারাপ মানুষ। অনুভব রুমে গিয়ে গিটার এনে আবারও বেলকুনিতে বসে পড়ে। রাত 11টা, নিশির চারদিকে যখন ঘন কালো অন্ধকার। অনুভব তখন গিটার বাজিয়ে সুর তুলে। 10টার দিকে আহমিকা শেখ খাবার হাতে নিয়ে নিজে হাতে খাইয়ে দিতে গেছেন। ওরুর বয়স তখন 5 বছর। তখন তার মা মারা যায়। তখন থেকে আহমিকা শেখ ওরুকে বুকে আগলিয়ে নেয়। ওরুর মায়ের লাফ মেরে হয়। প্রথমে কেউ না মানলেও বোনের মৃত্যুতে ওরুর মামার সবাই ভেঙে পড়েছিল। সব কিছু ঠিক করার আগেই ওরুর মা দুনিয়া ছেড়ে চলে যায়। তবে বোনের অস্তিত্ব, তার বোনের শেষ স্মৃতিটুকুকে মেনে নিয়েছিলেন। পরম যত্নে ভাগ্নিকে নিজের কাছে রাখতেও চেয়েছিলেন। ইহাম শেখও চেয়েছিলেন মেয়ের ভালোর জন্য মামাদের কাছে রাখতে, কারণ তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। কিন্তু ইব্রাহিম শেখ বাড়ির বড় মেয়েকে দেননি। তার কথা, এই শেখ ম্যানশনে বড় মেয়ে আরণ্যিকা শেখ, তার স্থান সবার আগে এই বাড়িতে। ইব্রাহিম শেখ যেতে দেয়নি ছোট ওরুকে। ঈশা যেমন তার মেয়ে, ওরু তেমন তার মেয়ে। ওরু পড়াশোনা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সে 12টা অবধি পড়াশোনা করে, তবে আজ তার মন সায় দিচ্ছিল না। সময় দেখলো রাত 11টা 13 বাজে। উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হবে শুনতে পায় গিটারের সুর। ওরু এগিয়ে বেলকুনিতে যায় গিটারের সুরের অৎপত্তি খোঁজার জন্য। বুঝতে পারে পাশের বেলকুনি থেকে ভেসে আসছে এই আওয়াজ। মিনিট 5 সেখানে দাঁড়িয়ে হঠাৎ এক পুরুষালী অবয়বকে দাঁড়াতে দেখে সে পর্দা আড়ালে লুকিয়ে যায়। এটা যে অনুভব সে বুঝতে পেরেছে। অনুভব উঠে দাঁড়িয়ে পকেটে হাত রেখে কিছু খুঁজে বের করে লালটুকেও বন্দি করে নেয়। লাইটটা জ্বালিয়ে সামনে ধরতে ওরুকে দেখতে পায় অনুভবের রক্তিম চেহারাটা। অনুভব সিগারেটে আগুন জ্বালিয়ে আকাশের পানে তাকিয়ে ধোঁয়া ছিঁড়ে বলে, আমার এই বিভীষিকাময় পথে নিকোটিনের ধোঁয়া আর এই দূর আকাশের ঘন কালো অন্ধকারের সঙ্গী। ধরণীর বুকে আধার কাটিয়ে ভোরের আলো চারদিকে ফুটে উঠেছে। ওরু ঘুম ভেঙেছে অনেকক্ষণ হয়। ওরু দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। 7টা বাজে লেট করে ফেলেছে সে। আসলে রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গিয়েছিল তার। রাতে যখন গিটার আওয়াজ শুনতে পেয়েছে, বেলকুনিতে দাঁড়িয়েছিল। অনুভব খেয়াল করেছিল পর্দার আড়ালে দাঁড়ানো ছায়াকে। সে নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ওরু ভিতরে চলে যায়। সে ধরে খেল। বিছানায় এসে শুয়ে চোখ বন্ধ করে তার ঘুম ধরা দেয় না।
ভিতর থেকে এক উত্তেজনায় সৃষ্টি হয়। তারপর কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না। রাতের কথা ভেবে বিছানা থেকে উঠে পড়ল। দরজা খুলে বাইরে ছাদের দিকে পা বাড়ালো সে। ছাদে তার প্রিয় কিছু কাজ আছে, পানি দিতে হবে, যা রোদ শুরু হয়েছে। গাছগুলো কেমন জানি নেতিয়ে যায়। ওরু ছাদে উঠে পানির পাইপ নিয়ে টেনে মোটরের অন করে দিয়ে পানি দেয়। আশেপাশে খেয়াল নেই তার। পানি দিতে দিতে ঈশা আসে ছাদে, হাতে একটা কফির মগ। ওরও একটু অবাক হয়, ঈশা কখনো এত সকালে কফি খায় না। আর সে তো মাত্র এলো। তাহলে ঈশা ছাদের দরজা থেকে এগিয়ে এসে বলল, আরোপি তুমি উঠেছো? আগে জানলে দুটো কফি আনতাম। দাঁড়াও একটু, আমি ভাইয়াকে দিয়ে তোমার জন্য আনছি। এই বলে ঈশা ওরুকে ক্রস করে যেতে নেয়। ঈশার কথা শুনে ওরু যেন স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মানে? এখানে অনুভব তাই আসবে কই থেকে? পিছে ফিরে তাকাতেই দেখতে পায় সুঠাম দেহের অধিকারী পুরুষকে। বুক ডাউন দিচ্ছে, এতে যেন হাত কাটা গেঞ্জি উকি দিচ্ছে হাতের মাংসপেশিগুলো। বুক ডাউন দেওয়াতে সেগুলো ফুলে উঠেছে। ওরু শুকনো ঢুক গিল। ঈশা কফির মগটা ভাইয়ের হাতে দিয়ে আবার দৌড়ে নিচে চলে যায়। ওরু অনুভবের দিকে তাকাতেই দেখে অনুভব তার বাদামি রোগা চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে ভুকুসকে। ওরু দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভবের এভাবে তাকানো মানে বুঝতেছে না। নিজের দিকে ভালো করে পরখ করে ওরু গলা শুকিয়ে যায়। পা দুটো কেঁপে উঠে লজ্জায় মিশিয়ে যায়। হাতে পানি পাইপ ছেড়ে দু হাতে নিজেকে ঢেকে চলে যায় নিচে। পাইপ অনুভবের দিকে থাকায় পানি সোজা এসে তার শরীরে এসে পড়ে। মুখ হাতে নিয়ে ভিজে একাকার সে। অনুভব বিড়বিড় করে বলে, যে আগুন আমি জ্বলছি সে আগুন সেই সামান্য পানি কিছুই হবে না। নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, ননসেন্স। 2 মিনিটের মাথায় ছাদের আগমন হয় আহানের। অনুভব তাকে ডেকেছিল অফিসিয়ালি কিছু কাজের জন্য। ইব্রাহিম শেখ সরাসরি অনুভবকে বলেনি। সেলটি তেরামিতে তিনি অতিষ্ঠ, তাই আহানের কাছে সব বুঝিয়ে দিয়েছে। কিছু নতুন ডিলের সাইন করতে হবে। চীনা ক্লায়েন্ট আসবে, তাদের সাথে ডিল ফাইনাল করার জন্য। এর জন্য ইব্রাহিম শেখকে চট্টগ্রামে যেতে হবে। সকাল সকাল অনুভবকে কাক ভেজা দেখে বলল, এই 7 সকালে তোকে নাকানি চুপানি কে খাওয়াইলো অনু? অনুভবের কোনো ভাবান্তর নেই, মুখ ভঙ্গি আগের মতো। তবে বিরক্তিতে চাহনি স্পষ্ট। আর কি কারণ হবে সেটা আহান জানে। বলেছিল, আমাকে কি তোর মেয়ে মনে হয় যে এই নামের মধ্যে মেয়েলি ভাইব দিচ্ছিস? খবরদার আর বলবি না। কিন্তু তাতে আহানের কি? সে এই ডাকে যেন কিছু একটা পায়, হয়তো অনুভবের রাগী চেহারায়। অনুভব হাতে মগটা রেখে গম্ভীর কণ্ঠে বলল, ফাইলগুলো দে। আহান হাতে ফাইলগুলো দিল। অনুভব ভালো করে ফাইলগুলো দেখে আহানকে সব বুঝিয়ে দেয়। অনুভব জানে আহান একজন দায়িত্ববান ছেলে। সে না গেলে এই ডিল ফাইনালি হবে না। তাছাড়া তার বাবা তো আছেন। চোখ বন্ধ করে ভরসা করে সে। সব কিছু বুঝিয়ে দিলে আহান চলে যায়। অনুভব হাতের কফির মগটা নিয়ে নিচে নেমে আসে। সোজা কিচেনে এসে সেন্টার টেবিলে মগটা রেখে উপরে চলে যায়। ওরও নিজের ঘরে এসে লম্বা দম নেই। কি লজ্জাজনক অবস্থা হয়েছিল। সে ঘুম থেকে নিজের দিকে না তাকিয়ে বের হয়ে গিয়েছিল। ওরও নিজেকে ইচ্ছা করলো এখন দুটো মেরে দিতে, কিন্তু নিজে নিজেকে কিভাবে মারবে সে? চোখে মুখে লজ্জা ভয় দেখা যাচ্ছে। সময় দেখে নিল 8টা বাজে, তার ক্লাস আছে। তাই ওয়াশরুমে ঢুকে যায় সে। 9টার দিকে অনুভব নিচে নামে। পরনে তার সাদা শার্ট, ইন করা ব্ল্যাক প্যান্ট, হাতে তার ব্যান্ডের ঘড়ি। অপরিচিত করা পারফিউম সুঘ্রাণ নাকে আসতে ওরু সিঁড়ির দিকে তাকায়। অনুভব আসছে নিচে। ওরু গতকাল সারাদিন নিচে না নামলেও আজ আহমেকা শেখের কাছে হার মানে। ইব্রাহিম শেখ বলে দিয়েছেন বাড়ির মেয়ের ডাইনিং না আসলে তিনি খাবার মুখে দিবেন না। ব্যাস, ওরু পানি পানি আর যাই করুক এই মানুষদেরকে কষ্ট দিতে পারবে না সে। তাই নিচে নেমে এসেছে। পাশে আছে ঈশা। অনুভব ওরুর সামনাসামনি বসে প্লেট তুলে নেয়। রহিমা এসে অনুভবকে খাবার বেড়ে দেয়। ওরু মাথা নিচু করে খাচ্ছে। কোনো রকম খেয়ে উপরে চলে যায়। সময় কম, রেডি হতে হবে। অনুভব দেখলো ওরুর পাতের খাবারগুলো। একরাশ বিরক্ত নিয়ে মনে মনে বলল, খাবার না খেয়ে কি প্রমাণ করতে চায়? আজব। খাওয়া প্রায় শেষের দিকে। ইব্রাহিম শেখ ছেলেকে বললেন, শুনলাম 6 মাস আগে দেশে আসা হয়, তাহলে এতদিন বাসায় এসো নাই কেন? অনুভব খেতে খেতে বলল, কাজে এসেছিলাম। ইব্রাহিম শেখ ছেলের কথা শুনে চরম বিরক্ত। এটা কেমন কথা? গত 6 মাস থেকে দেশে আছে, আবার চলে যায়, অথচ বাসায় ফিরে না। তিনি আবার বলল, অনু তো ভার্সিটিতে যাবে, ড্রাইভার ছুটিতে আছে, তুমি ওকে ড্রপ করে দিয়ে আসো। অনুভব বাবার দিকে তাকিয়ে বলল, পারবো না, সে কি নিজে যেতে পারে না? বলে সে গটগট করে চলে যায়। ইব্রাহিম শেখ দীর্ঘ নিঃশ্বাস নেয়। তার ছেলে যে শুনবে না তা তিনি বুঝেছেন। উরু জেমে আটকে গেছে। এই শহরে এই যানজটে কোথাও যেন টাইমলি পৌঁছানো এক যুদ্ধের মতো। 10 মিনিট রিক্সায় বসে আছে, সামনে লম্বা জ্যাম। উরু ঘড়ির দিকে তাকালো। 10টা বাজতে 7 মিনিট বাকি। আজ আর টাইমলি যাওয়া হচ্ছে না। ওর রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে প্রায় হেঁটে এগিয়ে গেল। ভার্সিটিতে আসতে আসতে 10 মিনিট লেট। সিঁড়ি বেয়ে ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে বলল, মে কামিং স্যার? পারমিশন পেয়ে উরু ফারহার পাশে গিয়ে বসলো। এত লেট করলি যে? রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ফারহা আর কিছু বলল না। ক্লাস শেষে উরু আর ফারহা ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছের নিচে যাচ্ছিল। প্রতিমধ্যে দেখা হয় সেই বাবরি চুলওয়ালার সাথে। উরু তাকে দেখে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম।
ছেলেটি মাথা তুলে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কালকের মেয়ে দুটো না? হাকিম শেখ আহানকে সাথে নিয়ে নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছে। জাফর খানের দলবল আজ শেখ গ্রুপে অফিসের সকালের দিকে এসেছিল। চীনা ক্লায়েন্টের সাথে যেন দেখা না করে। জাফর খান ডিলটা হাতছাড়া করতে চায় না, তাই জাফর খান দলবল নিয়ে অফিসে যায়। আজও এসেছিল। সেটাই আহানের কাছে খবরটা পেয়ে অনুভব অফিসে আসে। 12টার দিকে অনুভব অফিসে এসে সে তার বরাদ্দকৃত কেবিনে বসে। অনুভব ফোন বের করে কিছুক্ষণ ফেসবুক ঘাটলো, ল্যাপটপ বের করে অফিসের কিছু হিসাব মিলানোর চেষ্টা করছিল। অরু ফারহার ক্লাস শেষে ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে। তাদের সাথে আরো দুটি ছেলে মেয়েও যোগ দিয়েছে। একজনের নাম তানিয়া, অন্যজনের নাম রুদ্র। দ্বিতীয় ক্লাসের সময় তাদের সাথে পরিচয় হয়। অরু, ফারহা, রুদ্র, তানিয়া গোল হয়ে গল্প করছে, মূলত নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে। প্রিন্সিপাল জানিয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ অনুষ্ঠান, আর যে যেটা পারে পার্টিসিপেট করতে পারে। ফারহা ভাবছে 3 বান্ধবী মিলে একই শাড়ি পরবে। অরু শাড়ির কথা শুনে না করে দেয়। সে শাড়ি পরবে না, এই শাড়ি 4 বছর আগে তাকে ছন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু ফারহা ছাড়বে না। তানিয়া অরুকে বোঝাচ্ছে কেন পরবে না। অরু একটার কথা, সে হাঁটতে পারে না, কিন্তু ফারহা নাছোড়বান্দা। তোরা মেয়ের এত ন্যাকামি করিস কেন? শাড়ি পরে নাকি হাঁটতে পারবে না। তানিয়া রুদ্রের কথা শুনে বলল, মেয়েরা বলে কাকে বোঝাচ্ছিস তুই? শাড়ি তো অরু পড়তে যাচ্ছে না। ওই একই, তোরা মেয়েরা সব কইরে নাটকবাজ। রুদের কথা শুনে শেষমেশ অরু রাজি হয়, বলে দেয় এটাই শেষ। সময় তখন 1টা বাজে। অরু, ফারহা, তানিয়া আর রুদ্রে থেকে বিদায়ে বাসার যাওয়ার জন্য 2 বান্ধবী হাঁটতে হাঁটতে এগোতে থাকে। ফারহা একটা বিষয় হঠাৎই খেয়াল হয়, তাই অরুর দিকে তাকায়। ফারহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অরু বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস অরু? না তো, কেন? কিছু না। আচ্ছা চল কিছু একটা খেয়ে নেই। ফারহা দেখলো অরু আমার নিজের ভাবনার মাঝে ডুবে, তাই বলল, অরু হ্যাঁ বল। তুই শুনতে পাসনি? মন কই থাকে তোর? গত 2 দিন থেকে তুই কেমন আনমনা হয়ে যাচ্ছিস, ঘটনা কি? কোথাও প্রেম টেম করছিস নাকি? ফারহার কথা শুনে অরুণিকা অদ্ভুত চোখে তাকায়, বলে কি এই মেয়ে? রাগ নিয়ে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আঙ্কেলকে বলবো পাবনা পাঠাতে? রাগ করস কেন বেয়াদব মাইয়া, চল এখন কিছু খাই। ওরও বুঝলো এই ফারহা হালকা খাওয়ার মানে। ভোর দুপুরে ফুচকা খাবে এখন। দুপুর 3টার দিকে অনুভব বাসায় ফিরে এসেছে। ড্রয়িং রুমে পা দিতেই আহমিকা শেখ অনুভবকে বলল, মেয়েটা এখনো বাসায় ফিরেনি, তোর বাবা তো আসেনি, তুই একটু খোঁজ নিয়ে দেখ না তো বাবা, ইহা মতো নাই। মায়ের কথায় অনুভব বিরক্ত হলো। আমি দেখছি বলে অনুভব আবার বাইরে চলে আসে। গাড়িতে উঠবে তখনই দেখতে পায় অরু গেট দিয়ে শেখ ম্যানশনে প্রবেশ করছে। অনুভব মনে মনে বললেও, বাসায় মানুষ চিন্তায় মরছে, আর উনি হেলে দুলে বাসায় ফিরছে। অনুভব ভিতরে চলে যায়। অরু ড্রয়িং রুমে এসে দেখতে পায় অনুভব সোফায় বসে আছে। আহমিকা শেখ অরুকে দেখে বলল, এসে পড়ছি, জাগে ফ্রেশ হয়ে নে। আচ্ছা বড় আম্মু। আহমিকা শেখ কিচেনে চলে যায়। বলে অরু উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালে অনুভব গম্ভীর কণ্ঠে বলে, দেরি হলো কেন? অনুভবের কথা শুনে অরু চমকে যায়, পা দুটো থেমে যায় মুহূর্তেই। লোকটা তাকে কিছু বলল? গলা শুকিয়ে আসছে যেন। এসেছে থেকে তাকে একটা কথাও বলেনি। মির্কি রোগীর মতো ছটফট করতে লাগে। অনুভব আবার বলল, দেরি কেন হলো? অরু কি জবাব দিবে? গলা দিয়ে কথাই বের হচ্ছে না যেন। কাপা কাপা কণ্ঠে বলল, ফ্রেন্ডের ছাঁচা ছিলাম ভাইয়া, বলে দৌড়ে উপরে চলে যায়। ফারহা বাসায় ফিরে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলো। কাঙ্ক্ষিত আইটিতে ঢুকে মেসেজ দেখে মুচকি হাসলো। বেশ কয়েক মাস আগে একজনের সাথে অনলাইনে পরিচয় হয়, যা পরবর্তীতে সময়ে দুইজনের মধ্যে প্রণয় ঘটে। ফারহার মেসেঞ্জারে ঢুকে কাঙ্ক্ষিত আইডিতে কল দিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, ফারহা। এই ডাকে এই কণ্ঠ ফারহা অতি প্রিয়। কিভাবে যেন আস্তে আস্তে এত প্রিয় হয়ে গেল সে নিজেও জানে না। অপর পাশ থেকে আবার বলল, ফারহা আমি দেশে এসেছি। সত্যি? কবে এসেছেন? এই তো 2 দিন হচ্ছে। আপনি আমাকে আজ এ কথা বলছেন আহান? তোমাকে সারপ্রাইজ দিব ভেবে বলিনি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বিদায় এখন বললাম। তো আমার সামনে কবে আসবে? আপনি না হয় নিজের খুঁজেই নিন আমায়। চ্যালেঞ্জ করছো? তোমাকে খুঁজে বের করা আমার 2 মিনিটের ব্যাপার, বুঝেছো? ফারহা জানে সে সামনে না গেলেও আহান তাকে ঠিকই খুঁজে বের করবে। প্রায় 10 মিনিটের মতো কথা বলে সে ফোন রেখে দেয়। সময় তখন রাত 9টা। আহমিকা ও রহিমা মিলে রাতের রান্না করছে, প্রায় শেষের দিকে রান্না। অনুভব এসেছে শুনে অনুভবের আপু আয়েশা ও তার ছেলে মেয়েও এসেছেন। তার ছেলের নাম রুবায়ত, মেয়ের নাম রুহানি। অরুর ফুপির সাথে কথা হলে রুহানি ও ঈশা মিলে আড্ডা দিচ্ছে। ইব্রাহিম শেখ কিছুক্ষণ আগে শেখ ম্যানশনে ফিরে এসেছেন। রহমান আহমেদ ও ইব্রাহিম শেখ বসে কথা বলছিলেন। চীনা ক্লায়েন্টদের সাথে ডিল ফাইনাল হয়েছে, তবু ইব্রাহিম শেখ চিন্তিত হয়ে আছেন। জাফর খানের দলের লোক তাকে সকালে হুমকি দিয়েছেন। রুবায়েত আহমিকা শেখকে বলল, মামি ভাইয়া কোথায়? অনুভব তো নিজের রুমে আছে। আচ্ছা মামি, আমি গিয়ে দেখা করে আসছি। রুবায়েত সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। অনুভব নিজের রুমে তখন ল্যাপটপ নিয়ে বসে অফিসিয়ালি কিছু কাজ করছিল। রুবায়েত অনুভবের কাছে এসে বলল, কি ব্রো, দেশে ফিরছি একটাবারও বললি না? আগে থেকে তো আরো সুদর্শন হয়েছিস দেখছি।
অনুভব মাথা তুলে রুবায়েতের দিকে তাকিয়ে বলল, ফালতু কথা বাদ দে। কখন এসেছিস? ফুপি এসেছে? এসেছে, অনেকক্ষণ তো হলো। ঘরের কোনায় লুকিয়ে আসিস। মা বাবা এসেছে, রুহানিও এসেছে, নিচে আছে ওরা। অনুভব ল্যাপটপটা বন্ধ করে রুবায়েতের সাথে নিচে নামে। অনুভব নিচে নেমে তার ফুপুরকে দেখতে পায়। আয়শা অনুভবের কাছে ডাকলে অনুভব আয়শার কাছে গিয়ে বসলো। অনুভব দেখলো উরু ঈশা আর রুহানির সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। অনুভব রাগে ফেটে পড়ে, ইচ্ছা করে থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দিতে, কিন্তু ইব্রাহিম শেখ আছেন বিদায় অনুভব চুপচাপ তার ফুপির সাথে বসে থাকে। ফুপিকে ভুলে গেছি শোনো, দেশে ফিরে একটাবারও আমায় ফোন দিলি না। তোমাদের ভুলি কি করে বলো? এখন বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই এসেছিস, আমরা সবাই আরো ভালো আছি। আহমিকা শেখ সবাইকে খাওয়ার জন্য তাড়া দিলেন। সবাই একসাথে খেতে দেওয়া হয়েছে। রুহানি, রুবায়েত, ঈশা সবাই একসাথে বসেছে। অরুর ফোন আসায় সে বাদ পড়ে গেছে। কথা বলা শেষ করে এসে ডাইনিং এ আসলে দেখে অনুভবের পাশের সিটটা ফাঁকা। অরু বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে আছে। আয়শা উরুকে দেখে বলল, দাঁড়িয়ে আছিস কেন? অরু বসে পড়। আহমিকা শেখ উরুকে বসতে বললে উরু চুপচাপ অনুভবের দিকে তাকায়। সে মাথা নিচু করে কেন এমন খাচ্ছে? উরু চেয়ারে বসে নিজের খাওয়ার মন দেয়, কিন্তু ভাত না খেয়ে আঁকিবুকি করছিল। তার গলা দিয়ে ভাত নামছে না মনে হয়। অনুভব সেটা থেকে ধমকে বলল, খাচ্ছিস না কেন? অনুভবের ধমক খেয়ে উরু কেঁপে ওঠে। এই লোকটা এমন কেন? সব সময় মুখ বই গম্ভীর করে রাখে আর নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে। বিড়বিড় করে বলল, হিটলার একটা। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে অবস্থান করছিল। রুহানি, ঈশা ও অরু নিজের রুমে গল্প করছিল। পড়াশোনার চাপে সেরকম আশা হয় না রুহানির। অনেকদিন পর উরু আর ঈশাকে পেয়ে যেন দিন দুনিয়া এক করে ফেলছে সে। রুহানি আর উরুকে বলল, আপু চলো লুডো খেলি, অনেকদিন থেকে লুডো খেলি না। ঈশাও রুহানির সাথে যোগ দিল। দৌড়ে গিয়ে লুডো নিয়ে আসে। তিনজন মিলে লুডো খেলছে। রুবায়েত খাওয়া শেষ করে ছাদে আসে, দেখতে পায় অনুভব আকাশের দিকে তাকিয়ে আছে, ধোঁয়া ছাড়ছে। অনুভব কারো পায়ের শব্দে বিছানায় তাকায়, দেখতে পায় রুবায়েত হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে, তুই এখানে? রুবায়েত এসে অনুভবকে বলল, তুই সিগারেট খাওয়া শুরু করেছিস? অনুভব জবাব দিল না, উল্টো রুবায়েতকে বলল, কিছু বলবি? রুবায়েত ছাদে রেলিং এর উপর দু হাত রেখে বলল, উরু তোকে ভয় পাই? রুবায়েতের কথায় অনুভব তার দিকে তাকায়। উরু তাকে ভয় পায়, আসলেও ভয় পায়। 2 দিন আগে সেদিন দেখেছিল উরু ভিতু ভিতুর মুখটা, যখন সে অনুভবকে দেখতে পায় চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। অনুভবের জবাব না পেয়ে রুবায়েত কিঞ্চিত হাসলো, তারপর বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রুবায়েত চলে যায়। অনুভব আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সেও চলে যায়। নিচে এসে উরু রুমের পরের রুম অনুভবের হওয়াতে উরুর রুম ক্রস করতে শুনতে পায় ভিতর থেকে হাসি শব্দ। অনুভব দাঁড়িয়ে পড়ে দরজার কাছে এসে দেখে উরু, ঈশা, রুহানি, রুবায়েত মিলে লুডো খেলছে আর হাসছে। রুহানি লুডো খেলতে গিয়ে ওর গুটি কেটে দেয় ঈশা, তাই ঈশা আর রুবায়েত হাসছে। রুহানি মুখ ফুলে দরজার দিকে তাকিয়ে অনুভবকে দেখতে পেয়ে বলে, ভাইয়া দেখো, আপু আমার সাথে চিটিং করেছে। ঈশা বলল, কই কই চিটিং করলাম? অনুভব ফুস করে নিঃশ্বাস নিয়ে বলে, তোরা কি এখনো ছোট বাচ্চা আছিস? বাচ্চাদের মতো করছিস যে, বলে চলে যেতে নেয়। রুবায়েত বলে, ভাইয়া তুমি খেলবে আমাদের সাথে? তোরা কি আমাকে দেখে বাচ্চা মনে হয়? না তোমাকে দেখে বুড়ো মনে হয়, বয়স তো কম হলো না। রুবায়েতকে রাগ দেখিয়ে অনুভব চলে যায়। এদিকে রুবায়েতের কথা শুনে ঈশা রুহানি ফিক করে হেসে দেয়। নায়িকার নামটা চেঞ্জ করা দরকার, সবাই বলতেছে নায়িকার নাম ভালো না, তোর সামনে দেখি নায়িকার নাম হয়তো চেঞ্জ করতে পারি। কেটে গিয়েছে মাঝে একদিন, অনুভবের ভূমি চলে গিয়েছে। রুহানি কয়েকদিন বাদে এক্সাম শুরু হবে। সে ঈশার সাথে সেম ক্লাসে পড়ে। ওদের ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান আছে। গতকাল সকালবেলা আয়শা সবাই চলে যায়। ওরা চলে গেলে উরু ঈশাকে নিয়ে ফারহা, তানিয়া একসাথে শপিং মলে গিয়ে তাদের শাড়ি কিনেছে। ফারহা ও তানিয়া সকালে উরুকে ফোন করে মনে করে দিয়েছে শাড়ি পরার কথা। দেখা গেল শাড়ি না পরে চলে আসবে। সকালে ওরু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। নিচে নেমে দেখে আহমিকা শেখ ও রহিমা খালা নিচে সকালের জন্য নাস্তা বানাচ্ছে। উরু কিচেনে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখে আহমিকা শেখ ডাক দিলেন। উরু তার কাছে যেতে বলল, কিছু লাগবে? তুমি কখন ফ্রি হবে বড় আম্মু? এই তো নাস্তা বানালেই শেষ। আমাকে শাড়ি পরিয়ে দিবে? আহমিকা শেখ উরুর কথা শুনে তাকায় তার দিকে। উরু শাড়ি পরতে চাইছে। তাকে সেই 4 বছর আগে শাড়ি পরেছিলেন তিনি। তারপর থেকে উরু আর শাড়ি পরেনি। এতদিন পর আজ হঠাৎই শাড়ির কথা শুনে খুশি হয়েছেন তিনি। আচ্ছা নাস্তাটা হয়ে যাক, আমি যাচ্ছি তোর রুমে। উরু আহমিকা শেখকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো বড় আম্মু, পাগলি মেয়ে একটা। উপর থেকে অনুভব আহমিকা শেখকে বলল, মা আমার কফি দেও। আমি ছাদে যাচ্ছি। আহমিকা শেখ উপরে তাকিয়ে বলল, দিচ্ছি। আহমিকা শেখ আগে কফি করে রেখেছেন। তিনি জানেন সকালবেলা তার ছেলে কফি লাগে। একটা মগে কফি ঢেলে উরুকে বলল, উরুমা তুই একটু দিয়াই তো। আমি? ঈশা তো মনে হয় রুমে, তুই একটু জানা মা। ওরু কফির মগটা হাতে নিয়ে ছাদের দিকে গেল। দেখতে পেল অনুভব উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। ওরু অনুভবকে দেখে দাঁড়িয়ে যায়। কফি নিয়ে তো এলো, এখন কি করবে সে? অনুভব কারো অস্তিত্ব বুঝতে পেরে পিছন ফিরে তাকায়। দেখতে পায় উরু কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে।
তাই অনুভব বলল, কফি যদি ঠান্ডাই হয়ে যায় তাহলে আনার কি দরকার ছিল। অনুভবের কথা শুনে ওর অনুভবের দিকে তাকায়, চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলে। অনুভব ফোঁস করে নিঃশ্বাস নেয়। সামনে এগিয়ে সে কফির মগটা নিয়ে যায়। অনুভব মগটা নিতেই পিছন ফিরে চলে যেতে নিবে, তখন অনুভব বলে, স্টপ ওরু। ওরু দাঁড়িয়ে যায় তৎক্ষণাৎ অনুভবের সামনে উরুর কাছে এসে দাঁড়ায়। উরু নিচের দিকে তাকিয়ে আছে, তার হাঁটু কাঁপছে। অনুভব উরুকে পা থেকে মাথা অব্দি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে নিল। চোখে মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে গট গট পায়ে মুখ নিয়ে নিচে নেমে যায়। উরু সেখানে স্তব্ধ হয়ে যায়। পুরুষালী করা পারফিউমের গানে নাড়া সদ্য ছড়িয়ে যায়। চোখ বড় বড় করে তাকায়, জুড়ে শ্বাস ফেলে, হার্টবিট হয়ে চুলগুলো ছেড়ে দিয়ে পিছনে গাছ গুজে দেয়। ব্যাস এতেই উরুকে অপরূপ সুন্দর লাগছে। আহমিকা শেখ উরুকে চিবুক ধরে মাথা তুলে বলে, মাশাল্লাহ, আমার উরুমাকে অত ভারী মিষ্টি লাগছে, একদম যেন ফুলের মতো, কারো যেন নজর না লাগে। এই বলে তিনি উরুর কানে কাছে কাজলের টিকা দিয়ে দেয়। আহমিকা শেখের কথা শুনে উরু বলল, কি যে বলো না বড় আম্মু, আমি দেখতে এতটা সুন্দর না যতটা তুমি বলো। তোমরা বানিয়ে বানিয়ে এক লাইন সবসময় বেশি বলো। আহমিকা শেখ হেসে বললেন, তার চোখে অভিজ্ঞতা দীপ্তি। তিনি বললেন, সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না মা, মন থেকেও আসে। যার মন সুন্দর তার মুখে এরকম আলো থাকে। এখন আমার ছেলে বুঝলেই হলো। ওর লজ্জায় নুয়ে ফেলে বিড় করে বলে, তোমার ওই হিটলার ছেলে বুঝবে না বড় আম্মু। আহমিকা শেখ আর কিছু বলল না, তিনি নিচে চলে এসেছেন। ওরু নিজে রেডি হয়ে সেও নিচে নেমে এলো। ফারহা উরুকে দেখে তার কাছে ছুটে গিয়েছে, বলল, আরুপি, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। ড্রয়িং রুমে অনুভব সোফায় বসেছিল, সেও বের হবে একটু পর। ইব্রাহিম শেখ বের হলেই তারা অফিসে চলে যাবে। ফারহার কথা শুনে তার দিকে তাকায়, দেখতে পায় উরুকে শাড়ি পরিহিত উরুকে। ইব্রাহিম শেখ আসলে সে সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য রওনা হয়। অনুভব এক পলক তাকায় তার যাওয়ার দিকে। ফারহার সাথে উরুকে দেখা হওয়া মাত্রই ফারহা বলল, তোকে যা লাগছে উরু, আজ ভার্সিটির সবাই তোকে দেখতে পাগল হয়ে যাবে। ফালতু কথা বাদ দে তো ফারহা। ভার্সিটিতে সকাল থেকে উৎসবের আমেজ, নবীন বরণ অনুষ্ঠান বলে কথা। ক্যাম্পাসে প্রতিটি কর্নারে রঙিন বেলুন, ব্যানার আর ছেলে মেয়েদের হাসি ঠাট্টা যেন ক্যাম্পাসটাকে একটা স্বপ্নপুরীতে রূপ দিয়েছে। মঞ্চের পাশ দিয়ে সাজানো হচ্ছে চেয়ার। এডিটোরিয়ামে চলছে রিহার্সেলের শেষ মুহূর্ত। উরু ফারহা ভার্সিটিতে ঢুকে তানিয়া রুতের সাথে দেখা হয়ে যায়। ক্যাম্পাসে ঢুকে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তানিয়া বলে, শাড়ি থেকে সুন্দর লাগছে উরু। পাশ থেকে রুদ্র বলল, পুরো পেতনির মতো লাগছে তোদের। ফারহা বলল, কি বললি তুই? কিছু বলি না, চল বসে পড়ি। প্রিন্সিপালের ভাষণের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মঞ্চে পর পর পারফরমেন্স করছে একের পর এক নতুন মুখ। গান, নাচ, কবিতা সব মিলিয়ে যেন এক টুকরো রঙিন সময়। অরু, ফারহা, তানিয়া আর রুদ্র একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছিল। হঠাৎই মাইক্রোফোনে ঘোষণা সুর ভেসে এলো। পরবর্তী পরিবেশনায় থাকছে একটি একক আবৃত্তি, উপস্থাপনা করবেন তাজবির খান। সবাই যেন ঝলকে উঠল। ক্লাস টপার মঞ্চে উঠছে। স্টেজে উঠে দাঁড়ায় তাজবির খান। আজকের অনুষ্ঠানে ভিড়েও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিপসিপে গরম, ধীরস্থির হাঁটা আর সেই উপিজাতি ভঙ্গি। সে শুরু করলো আবৃত্তি। আবৃত্তি শেষে চারিদিকে করতালি মুখরিত। এত সুন্দর আবৃত্তিতে একে একে সবার উপস্থাপনা, হাসি উল্লার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। উরু, ফারহা, তানিয়া, রুদ্র ভার্সিটি গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ফারহা বলল, রুদ আর তানিয়ার বাসা তো একদিকে, ওরা তো চলে যেতে পারবে, আমি আর উরু চলে যাব। তোরা যেতে পারবি? ব্রিজের মাথায় অনেক বোকাটে ছেলে আড্ডা দেয়। চিল ভাই, আমি ফারহা আছি না, চিন্তা করিস না, তাছাড়া আমার রিক্সা নিয়ে চলে যাব। এতপর তানিয়া রোদ চলে যায়। উরু ফারহা একটা রিক্সায় উঠে বসে। ব্রিজের মাথায় এসে উরু ফারহা দেখতে পায় কিছু ছেলে পেলে আড্ডা দিচ্ছে। তাদের দেখে নাস্তা আটকে ধরে। রিক্সা চালক দেখে ভয় পালায়। আরও ফারহা ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, ওই ভোর সন্ধ্যায় কই যাচ্ছিস পাখিরা? ফারহা তাদের দেখে বলল, পথ ছাড়েন, এভাবে পথ মেয়েদের বিরক্ত করা মানে কি? অসভ্যদের মতো মেয়েদের পথ আটকে আছেন, পথ ছাড়েন, বাসায় কি মা বোন নাই নাকি? ফারহার কথা শুনে ছেলেগুলো মনে ক্ষিপ্ত হয়ে গেল। একজন বলল, ধর শালে দুটাকে, আমগরে তেজ দেখায়, তেজ একদম ছুটিয়ে দিব। ছেলেটার কথা শুনে উরু ফারহা ভয় পেয়ে পিছনে দৌড় দেয়। ছেলেগুলো তাদের পিছনে। ধর শালিরে ধর, পালাইতেছে যেন না পালাতে পারে। চারিদিকে আদার ঘনিয়ে আসে। উরু ফারহা দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে বেঁধে পড়ে যায়। ছেলেগুলো তাদের কাছে এসে বলল, আর কত দৌড়াবি পাখি, সেই তো আমাদের কাছে ধরা পড়লি, শুধু শুধু ছুড়লে এনার্জিগুলো নষ্ট করলি। ছেলেগুলোর মধ্যে মেন লিডার বলল, তাদের ধরার জন্য। ছেলেগুলো উরু ফারহাকে ধরতে নেবে তখনই কে একজন এসে ছেলের হাত মুচড়ে ধরে। লিডার ছেলেটাকে বলল, এই কে রে তুই, আমাদের কাজে বাধা দিচ্ছিস? আমায় চিনিস? রায়হানের এলাকায় এসে রায়হানের কাজে বাধা দিচ্ছিস? পুরুষ অবয়বটি মেন লিডার ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। আফসাল ওই ছেলেটিকে দেখতে পেল। কালো পোশাক পরিহিত বলিষ্ঠ পুরুষটাকে। চোখে মনি কেমন জল জল করছে। গম্ভীর সুরে বলল, আমি তোদের জম, বুঝলি? তোদের মতো কাপুরুষদের কবরে পাঠাতে আমার আগমন বলেই হাতে থাকা হকি স্টিক দিয়ে এলো পাথারে মারতে শুরু করে।
উরু ভয়ে কেঁপে ওঠে বারবার। সামনে থাকা পুরুষটাকে ভয়ঙ্কর রূপ দেখে ফারহা এগিয়ে আসে, উরুকে শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে, যেখান থেকে বের হয়ে আসে আহান। দৌড়ে এসে অনুভবকে ধরে। সে জানে অনুভব ঠিক কী রকম, এখন যদি না থামায় এইখানে মার্ডার হয়ে যাবে। তাই অনুভবকে শান্ত করার জন্য বলল, ভাই থাম, দেখ মেয়ে দুটো ভয় পাচ্ছে, তুই যা করা পরে করিস। আহানের কথা শুনে অনুভব চিল্লিয়ে বলে, ওই বাসটার সাহস কি করে হলো ওর দিকে হাত বাড়ানোর, জ্যান্ত পুঁতে ফেলবো আমি। তারপর ফিরে উরুর দিকে তাকিয়ে দ্রুত সেখানে গেল। উরুকে হেঁচকা টেনে নিজের কাছে এনে আহানকে বলল মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। বলেই সে উরুকে নিয়ে গাড়ি টান দেয়। আহানের সামনে থাকা মেয়েটার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস। সামনে থেকে আলো ফারহার মুখে পড়ায় আহান ফারহাকে স্পষ্ট দেখে বলল, ফারহা তুমি এখানে? গাইস, নায়িকার নামটা একটু সমস্যা হওয়ায় নায়িকার নাম আরুনিকা বাদ দিয়ে আদিয়াত শেখ আয়াত রাখলাম। ফারহা আহানকে দেখে যেন সবকিছু ভুলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আহান বিস্ময়ে হতবাক, নীরবে তাকিয়ে রইল তার দিকে। এ যেন তাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় এমন কিছু হবে তা কল্পনা তো আসেনি সে। আহান ধীরে ফারহার মাথায় হাত রাখলো, নরম কণ্ঠেই বলল, কি হয়েছে ফারহা, ভয় পেয়েছ? কোথাও ব্যথা পেয়েছ? ফারহা এবার ধীরে মাথা তোলে। আহানের চোখে চোখ রাখতেই যেন হঠাৎই ব্যস্ততায় ফিরে আসে। এসে কি করলো, এতটা কাছে চলে গেছে আহানের। চমকে উঠে দ্রুত নিজেকে সরিয়ে নেয়, লজ্জায় মুখ নামিয়ে নেয় সে। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। আহান ফারহার অবস্থা বুঝলো। ফারহা চোখে ভয়ের ছাপ, কোনো প্রশ্ন করেনি সে, শুধু পাশে দাঁড়িয়ে থেকে নিশ্চুপ। শোকে নিশ্চয় মেয়েটি নিচের দিকে তাকিয়ে আছে। তাই আহান মৃদু কণ্ঠে বলল, বাসায় পৌঁছে দেই। অনুভবে যাওয়ার সময় আদেশ করে বলেছে ফারহাকে পৌঁছে দিতে নিরাপদে। আহান ফারহাকে তাদের বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। বিদায় জানিয়ে গাড়ি ঘুরিয়ে নেয় সে। অনুভব গাড়ি স্টিয়ারিংয়ে শক্ত করে আঙ্গুল ধরল, যেন কিছু একটা ভেঙে ফেলবে। তার চোখে আগুন জ্বলছে, আর তার সমস্ত শরীর ভিতর থেকে উত্তাপ। এক মুহূর্তের জন্য সে দৃষ্টি ফিরিয়ে নেয় না আয়াতের দিকে, মানে আরুনিকার দিকে। কিন্তু ভিতরে ভিতরে গুঞ্জন তো চলছেই, রাগ, ক্ষোভ, হতাশা আর বিরক্তি মিশ্রণ। তার মন যেন অসীম আক্রোশে সিক্ত, আর প্রতিটি সেকেন্ড তার কণ্ঠে চাপ তৈরি হচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে। আয়াত ভয়ে যেন কুকড়ে আছে। অনুভবকে এই মুহূর্তে অনেক ভয় লাগছে, এমনিতে অনেক ভয় পায় সে। আহমিকা শেখ আয়াতের চিন্তায় ডুবে আছেন। সন্ধ্যায় পার হয়ে গেল, অথচ আয়াতও এখনো বাসায় ফিরেনি। আহমিকা শেখের মনটা খুঁজে খুঁজে ভয় পেতে শুরু করেছে। আয়াতের জন্য ইব্রাহিম শেখও চিন্তিত হয়ে বাসায় ফিরে আসেন। আহমিকা শেখ তার স্বামীর দিকে তাকিয়ে বলে, অনুভবকে ফোন দাও, আয়াতকে পেল কিনা খোঁজ নাও। অনুভব গাড়িটা শেখ ম্যানশনের সামনে প্রচণ্ড গতিতে এনে হঠাৎই ব্রেক কষল। চাকার ঘর্ষণে ধুলো উঠল চারিদিকে। চোখে মুখে অসভ্য রাগ, চোয়াল শক্ত। দরজা প্রায় ধাক্কা মেরে খুলে নেমে এলো সে। কোনো দিক না দেখে সরাসরি গাড়ির অন্য পাশে গিয়ে আয়াতের দিকে দরজাটা ঝাঁকি দিয়ে খুলল। নাম কণ্ঠে তার বজ্র ধ্বনি। একটু অপেক্ষা না করে শক্ত হাতে আয়াতকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলো। চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল তার সেই প্রচণ্ড রাগের সামনে। চোখে রক্তিম উত্তাপ, যেন এক মুহূর্তে সব পুরো ছারখার করে দিবে। ইব্রাহিম শেখ অনুভবকে ফোন দেওয়ার আগে অনুভব আয়াতকে টেনে ড্রয়িং রুমে ঢুকে পড়ে। রাগ অগ্নিঝরা হয়ে সে আয়াতের হাতটা এক ঝটকায় সরিয়ে নেয়, আর এক মুহূর্ত দেরি না করে শক্ত হাতে চর বসিয়ে দেয় গালে। প্রচণ্ড সেই শক্ত হাতে থাপ্পড় আয়াত ছিটকে গিয়ে পড়ে টেবিলের কাছে। বহু বছর পর এমন একটা চোর খেয়ে যেন মাথা ছাকুনি দিয়ে উঠল। চিনচিন করে ব্যথা ছড়িয়ে পড়তে লাগলো কপাল জুড়ে। আহমিকা শেখ ও ঈশা দৌড়ে আয়াতের কাছে ছুটে গিয়ে তাকে আগলিয়ে নেয়। ইব্রাহিম শেখ অনুভবের দিকে তাকে ক্ষিপ্ত হয়ে বলল, তুমি আয়াতকে মারছো কেন? অনুভব চিল্লিয়ে বলে, আমাকে প্রশ্ন করার আগে তোমাদের মেয়েকে বলো তার ফোন কোথায় থাকে। আমি আজ ঠিক সময়ে না গেলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত, তার কোনো আইডিয়া আছে? ইব্রাহিম শেখ কঠোর গলায় জানতে চান কি হয়েছিল। অনুভব একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইব্রাহিম শেখ আহমিকা শেখ আতঙ্কিত হয়ে পড়ে। আহমিকা শেখ আয়াতকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। কত বড় বিপদ হতে যাচ্ছিল। তাই বলে তুমি ওকে মারবে ভাবে পাগল হয়ে গেছো? ভুলে যাবে না ও শেখ পরিবারের বড় মেয়ে, আর সবচেয়ে বড় কথা আয়াত কিন্তু এই পরিবারের বউ। ইব্রাহিম শেখের কথায় অনুভবের প্রেক্ষিতে কিছু বলল না, গট গট করে উপরে উঠে যায়। আহমিকা শেখ ঈশা মিলে আয়াতকে নিয়ে যায় তার রুমে দিয়ে আসে। আয়াত রুমে এসে আয়নায় স্পষ্ট দেখতে পায় গেলে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। অভিমানে তার গাঢ় হয়, চোখে পানি আসে তার। রাতে খাওয়ার টেবিলে সবাই আসলেও আয়াত আসেনি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে, আর উঠেনি সে। ইব্রাহিম শেখ ছেলের দিকে চাইলেন। অনুভব এক মনে খাচ্ছে। ঈশা এসে জানায় আয়াতের প্রচণ্ড জ্বর এসেছে। ঈশার কথা শুনে অনুভব খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। অনুভব উপরে উঠে সোজা আয়াতের রুমে যায়। দেখতে পায় আয়াত গুটিসুটি মেরে শুয়ে আছে। অনুভব এগিয়ে যায় তার দিকে। কপালে হাত রেখে চেক করে সে অনেক জ্বর এসেছে। কিছু না বলে সে বাইরে চলে যায়। অনুভব বাইরে যেতে ঈশা আর আহমিকা শেখ আসে রুমে। আয়াতের কাছে গিয়ে বসেন, মাথায় হাত দিয়ে চমকে ওঠেন। অনেক জ্বর এসেছে মেয়েটার। তার ছেলে যে খোঁজ করবে না বুঝেছে, তাই ঈশাকে বলল, তোর বাবাকে বল ডক্টরকে ফোন করতে।
আয়াতের গাজর পুড়ে যাচ্ছে। ঈশা দৌড়ে ইব্রাহিম শেখের কাছে যায়। রহিমা দ্রুত এক বাটি পানি নিয়ে শুকনো কাপড়ের জলপুটি দিতে থাকে। অন্ধকার একটি ঘর, নিঃশব্দ, ঘুটঘুটে অন্ধকার, হারিয়ে গেছে সময়ের হিসাব। ঘরে এক পাশে হাত পাও বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন যুবক। তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। হঠাৎ খট করে দরজায় একটা আওয়াজ হয়। ভিতরে থমকে যায় নিঃশ্বাসও। দরজা ধীরে ধীরে খুলে যায়। হলুদ আলোয় আফসা ভেসে ওঠে এক পুরুষ অবয়ব। বজ্রকণ্ঠে বলে ওঠে, কে ধরতে গিয়েছিল আমার লাভ বার্ডকে? কেবল কণ্ঠ শুনে যুবকটা কেঁপে ওঠে। সেই ভয়ানক গলার স্বর। একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদের ছেড়ে দিন, আর কখনো এমন করব না। অনুভব হো হো করে হেসে ওঠে, হাসি থামিয়ে চোখ রাঙিয়ে বলে, আমাকে তোদের বলত মনে হয়? হ্যাঁ, কি ভেবেছিস তোরা ছেড়ে দেব? অনুভবের জিনিস ছোঁয়া সাহস, এই অনুভবের জিনিস ছোঁয়া তো দূরে কথা, কেউ যদি আমার জিনিসের শুধু অনুভব করতে চায়, আমি ওর কলিজা টেনে বের করে আনবো। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই যুবকের দিকে যে আয়াতের দিকে হাত বাড়িয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ছেলেটির হাতের উপর ধারালো অস্ত্র চালিয়ে দেয় অনুভব। মুহূর্তে রক্তে ভেসে যায় মেঝে। ছেলেটির আত্মচিৎকারে ভেদ করে ফেলে নিস্তবতা, আর সেই চিৎকারে যেন এক প্রশাসিক তৃপ্তি খুঁজে পায় অনুভব। বেশ কিছু কেজে বলল, সে আমার এমন একজন যাকে একজন মেয়ে ভালোবেসে ভরবে না এমন। আহান বুঝলো না, তাই আবার বলল, কি হয় তোর? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, কেউ না। অনুভব বাসায় ফিরল রাত প্রায় 12টা। চুপচাপ ধীর পা ফেলে সে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ক্লান্তি ঝেড়ে ফেলতে লম্বা একটা শাওয়ার নেয়। তারপর কালো ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে সে নিজেকে কিছু হালকা অনুভব করে নিজের রুম থেকে বেরিয়ে সোজা আয়াতের রুমের দিকে পা বাড়ায়। দরজা খোলা দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু না ভেবে এগিয়ে যায়। ঠিক তখনই দেখে রহিমা খালা আয়াতের পাশে বসে আছে। মুহূর্তেই পা থমকে যায়। ভিতরে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাইরে। প্রায় 10 মিনিট পর রহিমা খালা বেরিয়ে গেলে অনুভব নিঃশব্দে রুমে প্রবেশ করে। আয়াত ঘুমিয়ে আছে, নির্জীব শান্ত। অনুভব এক পলক তাকিয়ে থাকে। তার ইগলের মতো তীক্ষ্ণ চোখ দেখে যেন আয়াতকে। আয়াতের গাল যেন একটু লাল, ও স্বাভাবিকভাবে লাল। অনুভব তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে ধীরে হাত বাড়িয়ে আয়াতের গালের উপর রাখে। গালে উত্তাপ বুঝেই যেন মুহূর্তে হাত সরিয়ে নেয়। কিছু না বলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে যায় অনুভব। সকালে ঘড়িতে তখন 7টা বাজে। জনবহুল শহরে ব্যস্ত রাস্তাগুলো জীবনের গতি যেন নতুন করে ছুটতে শুরু করেছে। কর্মক্ষেত্রে পৌঁছানোর তাগিদে তরুণ থেকে মধ্যবয়স্ক মানুষগুলো ছুটছে রোজকার মতো। জীবিকার টানে যেন শহরটা জেগে উঠেছে। স্নিগ্ধ এই সকালে চারিদিকে ভরে গেছে পাখিদের কিচিরমিচির শব্দে। জানলায় পর্দা ভেদ করে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। সেই আলো এসে পড়ল আয়াতের চোখে মুখে। সে অস্বস্তিতে মুখ কুঁচকে নিল। দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলো একটা বোধ হয় এই সকালবেলার আলো। হামি তুলে আর মোড়া ভেঙে উঠতে চাইলেও পারল না আয়াত, মাথা ভার হয়ে আছে। আবারও ধীরে ধীরে বসে পড়ল। চোখে অদ্ভুত এক ঝাপসা ভাব। ওই স্পষ্ট গলায় ডাক দিল, মা। আরো 5 মিনিট চুপচাপ বসে রইল। ধীরে ধীরে নিজেকে সামলে নিল। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। গতকালে সারাদিনের ঘাম, ধুলাবালি, শুলটা যেন মেসমেস করছে। মাথাটা ভার লাগছে। ভাবলো গোসল করলে হয়তো একটু হালকা লাগবে। শাওয়ার নিচে দাঁড়িয়ে গতকালের ঘটনাগুলো মনে করতে লাগলো আয়াত। কি হতে যাচ্ছিল তাদের সাথে? এক মুহূর্তে গা ছমছম করে উঠল। ভাবনাগুলোকে ছেড়ে ফেলে তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো। মাথা ভালো করে মুছে ভেজা জলে হাতে নিয়ে বেলকুনিতে গিয়ে শুকাতে দিল। ঘড়ি কাটায় তখন 8টা। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। দেখে আহমিকা শেখ ও রহিমা খালা একসাথে সকালের নাস্তা প্রস্তুতি নিচ্ছে। আয়াতকে দেখে আহমিকা শেখ এগিয়ে এসে বলল, আয়াত উঠে পড়ছিস তুই? জি বড় আম্মু। আয়াত একটু কুণ্ঠিত হলেও কিছু না বলে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল। উপর থেকে ঈশা নিচে নেমে আয়াতকে দেখে তার পাশে গিয়ে বসলো। আপু তুমি ঠিক আছো? জ্বর কমেছে? ঈশার প্রশ্ন করলো চিন্তিত গলায়। আমি ঠিক আছি ঈশা, জ্বরটা এখন অনেকটাই কমেছে, শান্ত কণ্ঠে জবাব দিল আয়াত। একটু তুমি ঈশা আবার বলল, কাল ভাইয়া তোমাকে থাপ্পড় দিয়েছে, অনেক ব্যথা পেয়েছিলে তুমি, তাই না আপু? আমার ভাইটা যে এমন কেন? আয়াত হালকা একটা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলে, যে ব্যথা গত 4 বছর আগে নিঃশব্দে আমাকে খেয়ে চলেছে, সেখানে এই সামান্য ব্যথা কিছুই না। ঈশা শুনতে না পেয়ে বলল, কিছু বললে তুমি? কই কিছু না তো। ডাইনিং টেবিলে আহমিকা শেখ নাস্তা পরিবেশন করছেন। টেবিলে বসেছেন ইব্রাহিম শেখ, অনুভব, ঈশা আর আয়াত। সকালের নাস্তা চলছে। নাস্তা খেতে খেতে ইব্রাহিম শেখ জিজ্ঞেস করলো, রাতে কখন ফিরেছ? 12টার দিকে। কেন? ইব্রাহিম শেখ বলল, এত রাতে ফিরো? বাইরে কি রাজকার্য করছো? শহরের অবস্থা ভালো নয়, ব্যবসার ক্ষেত্রে অনেক শত্রু আছে, সব বিষয়ে গা ছাড়া ভাব ভালো বাদ দাও। অনুভব কিছু বলল না। আয়াত চুপচাপ টেবিলের এক পাশে ঈশার পাশে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে খাবারের নাড়াচাড়া করছে। অনুভব একবার তাকালো আয়াতের দিকে, তারপর চুপচাপ নাস্তা শেষ করে উঠে পড়ল। উপরের দিকে রওনা দিল। আয়াত নাস্তা শেষ করে নেয়। আজ আর ভার্সিটিতে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। মাথা একটু ভার লাগছে, তাই সে সিদ্ধান্ত নেয় আজ বাড়িতেই থাকবে।
অন্যদিকে ঈশা কলেজে যাবে, সামনের পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়া জরুরি। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈশা রওনা হয় কলেজের উদ্দেশ্য। এদিকে অনুভব রুমে এসে আহানকে ফোন করে অফিসে আসতে বলে ফোনটি কেটে দেয়। এরপর হাত ঘড়িটা হাতে পড়তে পড়তে নিচে নামে। আয়াত তখন ড্রয়িং রুমে বসেছিল। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অনুভব নামছে। হাতে ঘড়ি ঠিক করতে করতে আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। লোকটাকে যেন ভীষণ সুন্দর লাগে তার চোখে। তবে অনুভব নিচে নামতে আয়াত দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভব ও ইব্রাহিম শেখ একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনুভব নিচে কেবিনে একান্তে বসে আছে। টেবিলের উপর ছড়ানো কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে গম্ভীর মনোযোগে কাজ করছে। চোখে চশমা, তার দৃষ্টি ফাইলের পাতায় আটকে। হিসেবে কিছু গরমিল যেন ভাবনায় রেখে ফেলেছে। সঙ্গে কিছু চীনা ক্লায়েন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সদ্য সম্পন্ন হয়েছে। সব মিলে দায়িত্ব বেড়েছে। হতে পারে খুব শীঘ্রই তাকে দেশে বাইরে যেতে হবে। এমন অসময়ে অফিসের দরজায় হালকা শব্দ হয়। আহান ভিতরে ঢোকে। সোজা অনুভবের কেবিনে এসে হালকা একটা চাপা হাসি নিয়ে সামনে রাখা চেয়ারটিতে বসে পড়ে। অনুভব, আহান ডাক দেয় শান্ত কণ্ঠে। কাগজ থেকে চোখ সরিয়ে অনুভব ধীরে ধীরে তাকায় আহানের দিকে। চোখে এক ধরনের অস্থিরতা, শান্ত অভিব্যক্তি। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? রাতে তোকে খুব স্বাভাবিক লাগছিল। অনুভব চোখে চশমা খুলে নরম গলায় বলল, আমি কি হব, আমি ঠিক আছি। আহান একটু থেমে বলল, কিন্তু রাতে তোকে তো। অনুভব হালকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, রাতের আধারে কাহিনী রাতে চাপা পড়ে গেছে, সেটা দিনে আলোতে খুঁজতে নেই। আহান গম্ভীর গলায় বলল, এটা কিন্তু বাংলাদেশ, এখনো কোনো ঝামেলা করবি না। তুই কিন্তু আমাদের কাজটা ভুলে যাস না, সাবধানে চলবি। আবারও বলছি, এখন এমন কিছু করবি না। হাতে আর কয়টা দিন মাত্র। অনুভব শুধু বলল, আই নো। আয়াত চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে যেন নীরবতা জমে উঠেছে। বোরিং, বাইরে রোদ, ভিতরে বিষণ্ণতা, চোখে মুখে ক্লান্তির ছাপ। মনে যেন কিছু একটা ভার নিয়ে বসে আছে সে। আহমিকা শেখ রান্না শেষ করে এসে তখন নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। যাওয়ার আগে রহিমাকে ডেকেছিলেন, রহিমা, আয়াতকে একটু ফল কেটে দিও, মেয়েটার শরীর অনেক দুর্বল, কিছু খেলে শক্তি পাবে। রহিমা এক প্লেটে ফল নিয়ে এসে আয়াতের পাশে বসলেন। তিনি আদরে ভরা চোখে বললেন, আয়াত মা, তোমার কি মন খারাপ? আমাকে কও, কি হয়েছে? আয়াত ধীরে মাথা নাড়ে, ধীর কণ্ঠে বলে, ভালো লাগছে না তো খালা। রহিমা খালা তখন ওর কপালে হাত রাখে একটু চিন্তিত গলায় বলেন, তোমার কি মাথা ব্যথা করতেছে? দাঁড়াও, আমি তেল নিয়ে আহি। তেল মালিশ করলে মাথা ব্যথা কমে যাইব। আয়াত চুপ করে থাকে। রহিমা খালা উঠে যান তেল আনতে। আর আয়াত জানলার দিকে চেয়ে চুপচাপ নিশ্চুপ। ফারহা ভার্সিটিতে এসেছে, কিন্তু মনটা ঠিক বসছে না। সকাল থেকে বারবার আয়াতকে ফোন দিয়েছে, প্রতিবারই একই উত্তর, মোবাইল বন্ধ। ভেবেছিল ভার্সিটিতে আসলে দেখা হবে, হয়তো কিছুটা সময় একসাথে কাটানো যাবে। কিন্তু আয়াত আসেনি। কালকের ঘটনার পর আর আয়াতের খোঁজ পায়নি সে। তানিয়া কিংবা রৌদ্রও দেখা নেই। একা একা ক্লাস করতে করতে মনটাও আরও ভারী হয়ে ওঠে। ক্লাস শেষে সে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে যায়। দরজার সামনে এসে দেখে তাজবির বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া। তাজবির সালামের উত্তর দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি একা? আয়াত আসেনি? ফারহা মৃদু সুরে বলল, না ভাইয়া, আয়াতের শরীরটা ভালো না, তাই আসেনি। তাজবির কপাল কুঁচকে চিন্তিত মুখে বলে, আচ্ছা। কেটে গেছে 2 দিন। এই 2 দিন আয়াত ভার্সিটিতে যায়নি। তানিয়া বা ফারহার সাথেও যেন মনোযোগ করতে পারেনি সে, কারণ তার ফোনটা আরও তার কাছে নেই। সেই দিন রাতে অন্ধকারে দৌড়ানোর সময় যেন এক জায়গায় পড়ে গিয়েছিল ফোনটা। আয়াত বিষয়টা এখনো কাউকে বলেনি। ইহাম শেখ যখন পাশে নেই, তখন শেখ বলবেই বা কাকে? চুপচাপ ড্রয়িং রুমে এক কোণে বসে আছে আয়াত। গভীর চিন্তায় হারিয়ে থাকা আয়াতকে দেখে বোঝা যাচ্ছে। এই সময় ঈশা দৌড়ে এসে বলল, আপু, চাচু ফোন দিয়েছে, তোমার ফোন নাকি পাচ্ছে না, এই নাও, কথা বলো। আয়াত ধীরে ধীরে ঈশার হাত থেকে ফোনটা নিল। কানে নিয়ে ওপাশ থেকে শুনতে পেল, আয়াত মা, কেমন আছো তুমি? ফোন বন্ধ, পাচ্ছিলাম না, চিন্তায় পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু, ফোনটা হারিয়ে গেছে তাই যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে মা, শুধু একটা কথা বলো, আমি কয়েকদিনের ভিতর দেশে ফিরছি। তোমার কিছু লাগবে? কিছু আনতে হবে? আমার কিছু লাগবে না আব্বু, তুমি ফিরে এসো, সেটা আমার সবচেয়ে বড় চাওয়া। তারপর বাবা মেয়ের মাঝে চলল দীর্ঘ সময় আলাপ, ভালোবাসা, অভাব, অপেক্ষার আশা ভরা 20 মিনিটের মতো এক সময়। অনুভব আহানকে নিয়ে অফিসিয়ালি কাজে চট্টগ্রাম এসেছে। হোটেল রুমে 2টি চেয়ার ও একটি ছোট টেবিল। আহান একটি ফাইল হাতে নিয়ে বসে আছে। অনুভব জানলার দিকে তাকিয়ে নির্বিকার চেহারা চুপ করে বসে। আহান চোখ তুলে তাকায় অনুভবকে বলে, তুই কি কিছু নিয়ে চিন্তিত? অনুভব আগের নেই বসে না তাকিয়ে বলেন, না। তাহলে তোর এমন লাগছে কেন? মুখটা একেবারে গম্ভীর। অনুভব চেয়ার ছেড়ে উঠে ধীরে হেঁটে জানলার পাশে দাঁড়িয়ে বলে, আমি ঠিক আছি, আজ বিকেলে ঢাকায় ব্যাক করব, সব কিছু গুছিয়ে নে। আহান জিজ্ঞাসা কণ্ঠে বলল, আঙ্কেল বলেছিল কিছু নাকি? আহানের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিয়ে বলে, সেটা আমি দেখে নেব। আহান হালকা গলা নামিয়ে মুচকি হাসি, তুই বিয়ে করবি কবে রে? বয়স তো আর কম হলো না।
অনুভব হঠাৎই ঘুরে তাকায়, চোখে এরকম বিরক্তি নিয়ে বলল, সেটা জেনে তোর কাজ কি? আহান কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে ফেলে, না এমনি বললাম, সিফাত আর তৌফিক তোকে দেখতে চেয়েছিল, বাংলাদেশে এসে দেখা করিসনি, আমাকে ফোন দিয়েছিল। একটু নীরবতা বিরাজ করলো। অনুভব কারবাট খুলে নিজের জামা কাপড় বের করে নিজের ব্যাগে গুছাতে শুরু করে। বিকেলের দিকে অফিস শেষ করে রুবায়েত বাসায় ফিরেছে। হঠাৎই আয়েশা বেগম ফোন করে জানলেন তার ননদের মেয়ে তিথি আজ আসছে, তাকে যেন বাস স্টপ থেকে নিয়ে আসে। রুবায়েত সোজা বাস স্টপের দিকে রওনা দিল। বাস স্টপে পৌঁছে সে প্রায় 10 মিনিট অপেক্ষা করলো। একটু পর বাস থেকে তিথি নামলো। রুবায়েত হেসে বলল, কিরে পিচ্ছি, ভালো আছিস? তিথি একটু গম্ভীর মুখে উত্তর দিল, উফ রুবায়েত ভাই, আমি পিচ্ছি বলবে না, আমি কি ছোট নাকি, অনার্সে পড়ি বুঝলে? রুবায়েত মুচকি হেসে বলল, সেই তো, তাহলে তোকে বাস স্টপ থেকে আমায় নিয়ে যেতে হবে কেন? তিথি হেসে ফেলল। এরপর রুবায়েত তাকে নিয়ে গাড়িতে উঠল। পথে তার মনে হলো কিছু খেয়ে নেওয়া যাক। তারা একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। রেস্টুরেন্টে ঢুকে তার সাথে বসে খাবার অর্ডার করলো। কোচিং শেষে ঈশা আর রোহানি তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। প্রতিদিনের মতো হালকা আড্ডা, হাসি, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ে পাশের টেবিলে, যেখানে বসে আছে রুবায়েত। রুহানি ভাইকে দেখে অবাক, কিন্তু তিথি থেকে দেখতে পায়নি। ঈশা খেয়াল করলো রুবায়েত একা নয়, তার সাথে বসে আছে এক অচেনা মেয়ে। দুইজন বেশ কথা বলছে, মাঝে মাঝে হেসে উঠছে। ঈশার মুখ থেকে এক মুহূর্তের জন্য যেন সব রং মুছে গেল। অবাক চোখে চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। ভিতরে যেন কি একটা ভেঙে পড়লো ধীরে ধীরে। কোনো কথা না বলে হঠাৎই উঠে দাঁড়ালো সে। বন্ধুরা হতবাক হয়ে ডাকলো, ঈশা কি হয়েছে? সে শুধু একবার পিছনে তাকিয়ে হেসে বলল, ভালো লাগছে না। তারপর ধীর পায়ে রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটতে লাগলো, যেন প্রতিটি পদক্ষেপ সে নিজেকে বোঝাতে চাইছে সব ঠিক আছে, অথচ ভিতরে তার বিষাদে ভরে গেছে। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া তুমি এখানে? আর কথাটা শেষ করতে পারলো না। পাশে তাকিয়ে দেখে তিথিকে দেখে জড়িয়ে ধরে বলে, আপু তুমি? আমি ভাবছি কে না কে। রুবায়েত রুহানিকে বলল, একা এসেছিস নাকি? না ভাইয়া, ফ্রেন্ডরা ছিল, ঈশাও ছিল, ও চলে গেল, ভালো লাগছে না নাকি? রুবায়েত ভৌ কুচকে বলল, আচ্ছা। রাত 8টার দিকে অনুভব চট্টগ্রাম থেকে বাসায় ফিরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আহমিকা শেখ ও রহিমা মিলে সবাইকে একসঙ্গে রাতের খাবার পরিবেশন করছে। ঈশা রাত একসঙ্গে বসে খাচ্ছে, তবে আর ঠিক মতো খাচ্ছে না, শুধু হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে। অনুভব এক পলক আয়াদের দিকে তাকালো, নিজের মনে বিড়বিড় করে বলল, সে কি ঠিক মতো খায় না? এই সময় ইব্রাহিম শেখ ছেলেকে জিজ্ঞেস করলো, চট্টগ্রাম সব কাজ কমপ্লিট? অনুভব বলল, জি বাবা, সব কমপ্লিট করে এসেছি। ইব্রাহিম শেখ বলল, আচ্ছা। রাতের খাওয়া শেষ করে ঈশা আর আয়াত একসঙ্গে বসে আছে। আয়াতের খেয়াল হলো ঈশা মনমরা হয়ে আছে, তাই ঈশাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না আপু, এমনিতে ভালো লাগছে না। এমনিতে আবার কারো ভালো লাগে না নাকি, কি হয়েছে বল? ঈশা তখন আয়াতকে জড়িয়ে ধরে, তেমন কিছু না আপু, মাথাটা একটু ব্যথা করছিল। একসাথে কিছুক্ষণ কাটিয়ে আয়াত নিজের রুমে চলে যায়। টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে যায়, কাপড় চেঞ্জ করে। অনুভব বাসায় আসার পর থেকে সে আবার বাসায় ভিতরে টি শার্ট প্লাজো পরে না, শুধু ঘুমানোর সময় পরে। কাপড় বদলে বেরিয়ে এসে মাথায় চিরুনি চালায়, তারপর বিছানায় বসে। হঠাৎ দরজায় নক করে আয়াত ভেবে নেই বুঝি বড় মা এসেছে। দরজা খোলা আছে। দরজা খুলে অনুভব ঘরে ঢুকে বিছানায় আয়াতকে বসে থাকতে দেখে চমকে যায়। আয়াত অনুভবকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, এই লোকটা এখানে কেন? চলবে গাইজ, গল্পটি কেমন হয়েছে সবাই একটু জানিয়ে যাবেন। আর পরবর্তীতে বেশি করে পার্ট দেব এই চ্যানেলে। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে। Enemy spot! Head there! Help me! Thanks. Need equipment.
kill. Quadra kill. One more bite and I'll join the fight. Enemy spotted! Ugh! Help me! Double kill. Enemy spotted! Dominating. Help me! Unstoppable. One more bite and I'll join the fight. Enemy very close! Enemy very close! Double kill. Enemy eliminated here. Enemy spotted!
Stay inside the safe zone. Capturing the bubble airdrop. Enemy spotted. Go for the arsenal! Triple kill. Enemy spot! Quadra kill. One more bite and I'll join the fight. Enemy spotted! Enemy spotted! Help me! Head there. Enemy spotted.
Killing spree! Ugh! Mushroom time is the prime time. Stay with the squad! Battle Royale. Battle in style. Head there. Roger. One more bite and I'll join the fight. Group up at my location. Enemy very close. Enemy near me. I need backup.